দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধনবিহীন সেই যে বাঁধন অনাকার, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী। হঠাৎ করে সুর তোলে উপমা, গলা ধরে আসছে ক্রমশ অজান্তে, চোখ দুটো অশ্রুসিক্ত। এই বুঝি বিরহের বেদনা? কেন ডক্টর মশাই, কেন ছাইরা চলে গেলেন আমায়? আমি ঠিকই বলছিলাম, চাইলেই কাউরে মায়ার বাঁধনে আটকান যায় না। একা একাই বিড়বিড় করে বলে ওঠে উপমা। নিস্তব্ধ কোলাহলহীন প্রকৃতি, একটু পরে ঘোর অমানিসা নেমে আসবে ওই আকাশে। মৃদু কোলাহলহীনতার মাঝে কারো অগ্রাসী কণ্ঠস্বর কর্ণগোচর হয় উপমার। আর আমি যদি বলি চাইলেই কাউকে নিজের মায়াতে আটকানো যায়, চাইলেই তাকে নিজের করে সারা জীবনের জন্য রাখা যায়। পিলে চমকায় উপমা, তড়িৎ গতিতে ঘুরে তাকায় সে। এটা কি কোনো কল্পনা নাকি পুরোটাই বাস্তব? ছুঁয়ে দিলে তো কর্পূরের ন্যায় মিলিয়ে যাবে না তো? আর আমি যদি বলি চাইলেই কাউকে নিজের মায়ার বাঁধনে আটকানো যায়, চাইলেই তাকে নিজের করে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। আগ্রাসী সেই কণ্ঠস্বর। পিলে চমকে ওঠে উপমা, তড়িৎ গতিতে ঘুরে তাকাতেই কিছুটা থমকে যায় সে। এটা কি কোনো কল্পনা নাকি যা দেখেছে তার সবটুকুই বাস্তব? ছুঁয়ে দিলে তা কর্পূরের ন্যায় মিলিয়ে যাবে না তো? সামনে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে উপমা। তার ভাবনার মাঝে ছেদ পড়ে অবয়বটির দ্বিতীয় মুখনিকসৃত বাক্য। কি ব্যাপার, এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরিকল্পনা করে বসে থাকবে নাকি নিজে ডাক্তার মশাইকে একটু ছুঁয়ে দেখবে? নিঃসংকোচ আবেদন তার। আবেগের কথায় ভাবনার ঘোর কাটে উপমার। তাহলে তার ডাক্তারের মশাই আসলে যায়নি। দ্রুত পাঠাতন থেকে নেমে পড়ে সে। তার থেকে ঠিক 5-6 হাত দূরেই নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে আবেগ। মুখশ্রী জুড়ে তার তৃপ্তির হাসি। দুদিনেই চেহারা চুল উস্কো খুস্কো দেখালেও তার মাঝেও আবেগকে অদ্ভুত আকর্ষণীয় লাগছে উপমার নিকট। যেন এই মুহূর্তে আবেগের চেয়ে সুদর্শন পুরুষ উপস্থিত এখানে আর কেউ নেই। ধীর পায়ে এগিয়ে গিয়ে আবেগের সামনে দাঁড়াতেই আবেগ মুচকি হাসে। চোখের ইশারায় তাকে ছুঁয়ে পরখ করে নিতে বললেই আচমকা হালকা শব্দ করে ফুপিয়ে কেঁদে ওঠে উপমা। আকস্মিক ঘটনায় কিছুটা হকচকিয়ে যায় আবেগ। ব্যতিব্যস্ত হয়ে পড়ে উপমার কান্না করার কারণ খুঁজতে। উপমার চিবুকে আলতো হাতে স্পর্শ করতেই আবেগের হাত তড়িৎ গতিতে সরিয়ে দেয় উপমা। অতঃপর চাপা অভিযোগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, শোবেন না আমারে। কেন আসছেন এখানে? চইলা তো গিয়েছিলেন, ফেরত আসছেন কেন আবার? একবারও মনে পড়লো না আমার কথা? কিভাবে পারলেন না জানাইয়া চইলা যাইতে? চোখ জোড়া দিয়ে অশ্রু ক্রমাগত গড়িয়ে পড়েছে উপমার। আবেগ ও উপমার অভিযোগের কারণ বুঝতে পেরে মুহূর্তেই মুখটাকে চুপসে ফেলে। অতঃপর ক্ষীণকণ্ঠে উপমাকে উদ্দেশ্য করে বলে, যেতে আর পারলাম কই? শ্যামাবতীর মায়ায় কেউ যদি একবার ভুল করেও আটকে যায় তাহলে তাকে রেখে ছুটে পালানো যায়? যেতে তো চেয়েছিলাম সব কিছু পিছনে ছেড়ে, স্টেশন পর্যন্ত চলেও গিয়েছিলাম। তবে কি জানো তো, শুধু এই ত্রিমোহিনী নয়, এই ত্রিমোহিনী চঞ্চল শ্যামাবতীর মায়ায় ফিরে আসতে হয়েছে আমাকে। আর যদি নাইবা যেতাম তাহলে বুঝতাম কি করে যে এই ডাক্তার মশাই প্রেয়সী ও ডাক্তার মশাই প্রেমে পড়ে গিয়েছে। তো বলো, এই ডাক্তার মশাইকে কি নিজের মায়ায় আটকে রাখবে না? রাখবে না নিজের করে চিরদিনের? আবেগের কথা মুগ্ধ হয়ে শুনতে থাকে উপমা। শেষোক্ত আবেদনটি আর নাকচ করতে পারে না সে। তার অর্থাৎ ডাক্তারমশাই আসলেই তাকে ভালোবাসে। আপ্লুত হয়ে মাথা নেড়ে সম্মতি দিতেই আবেগ বিশ্বজয়ের হাসি দেয়। নিজের বাহু দুটো উপমার উদ্দেশ্যে প্রসারিত করে দিতেই উপমাও সংকোচ না করে এগিয়ে গিয়ে আবেগের বক্ষে নিজের মাথা অতি সন্তর্পণে গুজে দেয়। আবেগও যত্নে আগলে নেয় নিজ প্রেয়সীকে। গোধূলির শেষ লগ্ন, পশ্চিম আকাশে লাল সূর্য প্রায় নিশ্চিহ্ন। পাখিদের আনাগোনা আর কিচিরমিচির নেই বললেই চলে। সবুজ ঘাসের উপর থাকা বড় গাছের ডালের উপর পাশাপাশি বসে আছে উপমার আবেগ। দুজনের দৃষ্টি সামনে থাকা নদীর স্রোতে আবদ্ধ। বাতাসের তীব্র শোষ বাতাসের মধ্যে খোলা এলাকেশি চুলগুলো কপাল হতে সরিয়ে নিয়ে মৃদু কণ্ঠে নীরবতা ভাঙে উপমা। তাইলে কবে ফিরতেছেন শহরে? উপমার হঠাৎ প্রশ্নে ঘাড় ঘুরিয়ে তাকায় আবেগ। উপমার চোখে মুখে কেমন যেন অদ্ভুত বিষণ্ণতা পরিলক্ষিত করে সে। বিষণ্ণ হওয়ার কথা, প্রিয় মানুষটি থেকে দূরে থাকার মতো বেদনা জগতে আর কোথাও নেই। তবুও ভরাকান্ত মন নিয়ে প্রত্যুত্তরে বলে ওঠে, এই তো পরশুদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকার ট্রেনে চলে যাব। আবেগের কথায় পরক্ষণেই উপমার মন মিয়ে যায়।
কি হতো যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে দুনিয়ার বাদ বাকি সব নিয়মের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসার মানুষ দুটো একসঙ্গে থাকতে পারতো আজীবন। আর আসবেন না এখানে? আসবেন না নিজের প্রেয়সীরে দেখতে? আর কি দেখা হইব না আমাদের? উপমার সন্দিহান প্রশ্নে আবেগের হৃদয়কে আরো এক ধাপ বিষণ্ণ করে তোলে। ছোট এই 3টি বাক্যের মধ্যে যেন রাজ্যের বিশাল দুঃখ লুকিয়ে রয়েছে। চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসবো আবারও তোমার কাছে। কিছুদিন সময় লাগবে, তবে তোমার ভালোবাসার উপর বিশ্বাস রাখো। তোমার ডাক্তার মশাই তার প্রেয়সীর কাছে ফিরে আসবে এবং তাকে সাথে করে নিয়েও যাবে। আবেগের কথায় উপমা এক দৃঢ় বিশ্বাস খেয়াল করে, কিন্তু মন তার অজানা কু গাইছে। তবু আবেগকে কোনো কিছু বুঝতে না দিয়ে মাথা নেড়ে সম্মতি জানাতেই মৃদু হাসে আবেগ। সন্ধে হয়ে যাচ্ছে তো, চঞ্চল শ্যামাবতী, চলো যার যা নিরে ফিরে যাওয়া যাক। আবেগের কথায় খিলখিল করে হেসে দেয় উপমা। আবেগকে মাঝে মধ্যে তার নিকট হাস্যরসাত্মক মনে হয়, তবে তার বলা কথাটাও ঠিক। বেশ দেরি করে ফিরলে বাড়িতে যে আমেনা বেগমের হাজারটা কটু কথা শুনতে হবে তা ভালো করেই জানে সে। শাড়ির আঁচল গুটিয়ে উঠে দাঁড়াতেই আবেগ খপ করে উপমার বাম হাত ধরে বসে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেও তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে উপমা। শার্টের পকেট হতে একটা প্যান্ডেন্ট বের করে উপমার দিকে এগিয়ে দিতেই অবাক হয় সে। এটা আমার মায়ের। মা যখন আমার কাছে থাকে না, তখন এটা আমার সাথে থাকে সবসময়। আর এটা থাকলে মনে হয় যে মা আমার আশেপাশেই রয়েছে, তাই এটা তোমাকে দিয়ে যাচ্ছি। যে কদিন আমি থাকবো না, ততদিন এটা তোমার কাছে থাকবে। আর এটা থাকলে নিশ্চয়ই আমার জন্য অতটা মন খারাপ হবে না। আবেগের দিকে কৃতজ্ঞতামূলক দৃষ্টিতে তাকায় উপমা। একটা মানুষের কাছে ঠিক এতটা গুরুত্ব পাওয়ার মতো সৌভাগ্য হয়েছে বলেই মন খুশিতে আপ্লুত হয় তার। বিনিময়ে নিশ্চুপ ভাবেই সেটা গ্রহণ করে সে। খানিকটা সামনে এগিয়ে যেতেই দুজনের পথ ক্রমশ আলাদা হতে থাকে, দুজন দুদিকে। মাঝখানের এই দূরত্বে কি আদৌ কমবে নাকি কে জানে। বাড়িতে বেশ কিছুক্ষণ আগে ফিরছে উপমা। আমেনা বেগম ও কাটুকটি শোনাতে কোনো কমতি রাখেননি, কিন্তু সেগুলো গায়ে মাখেনি সে। একা একাই বিড়বিড় করে করতে করতে টর্চ লাইট জ্বালিয়ে বাইরের দিকে দ্রুত পায়ে বেরিয়ে যান আমেনা বেগম। এই অসময়ে কোথায় যেতে পারে এই নিয়ে ভাবনায় মগ্ন হয়ে পড়ে। টেবিলের উপর বসে বই পড়ায় ব্যস্ত পূর্ণা। পাশে থাকা ড্রয়ারের ভিতর ঢাকা ডায়েরি বের করে নেয় উপমা। কয়েক পাতা উল্টাতেই কিছু শুকনো ফুল আর পায়েল চোখে পড়ে তার। অতি সন্তর্পণে আজকের দেয়া আবেগের সেই লকেটটাও সেটার মধ্যে লুকিয়ে রাখে। দিন দিন প্রিয় জিনিসের তালিকাগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কোনো একটা হারিয়ে গেলে বড়ই বিপদ। তাই সেগুলো সাবধানে আবার পুনরায় ড্রয়ারে রেখে দরজার কাছে যেতেই চোখ পড়ে ইফতেখার সাহেবের উপর। গায়ে শাল জড়িয়ে কোথায় যেন চুপিসারে যাচ্ছেন তিনি, কিন্তু কোথায়? একটু আগে তো আমিনা বেগমও বেরিয়ে গেলেন। কি হচ্ছে আজ এসব? ব্যাপারটা নিয়ে এগোতেই সকালের চাচির কথা মনে পড়ে যায় তার। আচ্ছা, এখন তো কেউ নেই বাড়িতে, একবার যদি ইফতেখার সাহেবের রুমে যাওয়া যায় তাহলে তো একটু খোঁজ করে অয়ন্তিকার মৃত্যুর ব্যাপারে কিছু একটা তো জানাও যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। ইফতেখার সাহেব বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতেই উপমাও চুপ করে রুম থেকে বেরিয়ে পড়ে। কয়েক পা এগিয়ে গিয়ে ইফতেখার সাহেবের রুমের দরজায় এসে দাঁড়ায়। অতঃপর আশেপাশে একবার তাকিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা অতি সন্তর্পণে খুলে ভিতরে প্রবেশ করেছে। রুমের লাইটটা জ্বালানোই আছে। তার আর কষ্ট করতে হয়নি। ঘরের কোণে একটা মাঝারি আকারের আলমারি আর অপর পাশে একটা বেশ পুরনো সিন্দুক আছে। প্রথমেই আলমারির কাছে চলে যায় সে। সচরাচর এই রুমে কেউ আসে না বলে আলমারির সাথে চাবি ঝোলানোই রয়েছে। চাবি ঘোরাতেই এক পাশ খুলে যায় আলমারির। ভিতরের এক পাশ কয়েকটা দামি কাপড় চুপড় গয়নার বাক্স আর অন্য পাশে কয়েকটা টাকার বান্ডিল। উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে খুঁজেও কিছু চোখে পড়ে না উপমার। তাই সেটা দ্রুত বন্ধ করে সিন্দুকের কাছে চলে যায় সে। সিন্দুকের উপরিভাগ বেশ ভারী হওয়াতে প্রথমে একটু কষ্ট হয় উপমার, কিন্তু পরক্ষণেই সেটা উপরে তুলতেই সাদা কাপড়ে বাঁধা গাঁটটি বুচকা চোখে পড়ে তার। দ্রুত সেগুলো তল্লাশি করার জন্য গিট খুলতে ভিতর থেকে বেরিয়ে আসে ভয়াবহ জিনিস, যা দেখলেই এক মুহূর্তের জন্য আটকে ওঠে উপমা। বিভিন্ন ধরনের ছুরি, বন্দুক আর প্যাকেটে কিছু সাদা গুঁড়ার অংশ। তবে কি অফিসার আমানের বলা কথা কি সত্যি? কম্পিত হাত দিয়ে অপর পাশের বোচকায় গিট খুলতে বেরিয়ে আসে রক্তমাখা একটি বড় দা। সেখানে এখনো রক্তের ছাপ লেগে আছে, সাথে করে বাঁধা এক টুকরা কাপড়, যা দেখে অস্পষ্ট স্বরে উপমার মুখ থেকে বেরিয়ে আসে।
অয়ন্তিকা মা? রুমের মধ্যে সেই কখন থেকে এসে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে উপমা। ভয় আর আতঙ্কে শরীর বারবার কেঁপে ওঠে। সেই দৃশ্য, সেই রক্তমাখানো দায়ের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে তার। উপমার এমন পরিবর্তিত করুণ অবস্থা পরিলক্ষিত হতেই পূর্ণাও দ্রুত এগিয়ে যায় উপমার নিকট। বেশ কয়েকবার এ সম্পর্কে জিজ্ঞেস করলেও তেমন কোনো ভাবান্তর ঘটে না উপমার মাঝে। হঠাৎ কাঁধে ঝরে ঝাঁকুনি পড়াতে হকচকিয়ে ওঠে উপমা। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। সামনে মাথা তুলে তাকাতে খেয়াল করে পূর্ণা তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হয়েছে বুবু? তোর মুখখান এমন শুকাইয়া গেছে কেন? একটু আগেও তো সব ঠিক ছিল, আর তুই এমন দরদর কইরা ঘামতেছিস কেন? আসলেই তো পুরো শরীর ঘর্মাক্ত হয়ে গিয়েছে উপমার। কি করে পূর্ণাকে বলবে যে একটু আগে ঠিক কি দেখে এসেছে সে? আজ এতগুলো বছর পর অয়ন্তিকার মৃত্যুর এত বড় একটা বিষয় খোলাসা হওয়ার মতো ঘটনার সম্মুখীন হতেই অনেকটা শখ খেয়েছে সে। আর অন্যদিকে ইফতেখার সাহেব এসব কিছু জানা সত্ত্বেও ঠিক এমন ভাবখানা ধরে বসে আছেন যেন এর কোনো কিছুই তিনি জানেন না। অথচ এসব করার পিছনে ইফতেখার সাহেবের হাত যে আছে সেটা খুব ভালো করে জানে উপমা। কিন্তু পরক্ষণে ভাবে না, এখনই সবটা পূর্ণাকে সব জানানো যাবে না। এমনিতে ইফতেখার সাহেব আর আমেনা বেগম মোটেও সুবিধার নয়। যখন নিজের স্বার্থের জন্য অয়ন্তিকার মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তাকে ইতিম করে দিতে দ্বিধাবোধ করেনি, তখন এর কোনো নিশ্চয়তা নেই যে তাকে আর পূর্ণার কোনো ক্ষতি করবেন না ইফতেখার সাহেব। তার এই সব অপকর্ম ফাঁস করতে হলেও সুনির্দিষ্ট কিছু প্রমাণ প্রয়োজন। আর এ সময় এসব প্রমাণ জোগাড় করতে একজনের সহায়তা করতে পারে উপমাকে, অফিসার আমান। ঘড়ির কাঁটায় রাত 11:30 ছুঁই ছুঁই। রুমের মধ্যে জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে উপমা। চোখে ঘুম নেই তার। কালকের দিনের মধ্যে যা করার তাই করতে হবে। জল বেশ দূর গড়িয়ে পড়লে নিজের ওই বিপদ। তখনই বাইরে থেকে ইফতেখার সাহেবের কর্কশ কণ্ঠস্বর কানে ভেসে আসতেই পিলে চমকায় ওঠে উপমা। এমন সময়ে তাকে হাঁক ছেড়ে ডাকে পাঠানোর কারণ খুঁজে পায় না সে। আচ্ছা, একটু আগেই যে সে ইফতেখার সাহেবের রুমে গিয়ে তল্লাশি করেছে তা কোনোভাবে টের পায়নি তো তিনি? ভাবতেই ভাবতেই গলা ক্রমশ শুকিয়ে আসে উপমার। ইতিমধ্যে দ্বিতীয়বার ডাক পড়ে গিয়েছে ওই ইফতেখার সাহেবের। আমেনা বেগম একই সুরে ডেকে যাচ্ছেন। ঘুমন্ত পূর্ণাও যেন ধরফড়িয়ে করে ওঠে পড়ে বিছানা হতে। সদর দরজায় কড়া নাড়তেই এগিয়ে গিয়ে দরজার ছিটকিলি খুলে দেয় উপমা। বাইরের আমেনা বেগম সরু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। উপমার দৃষ্টি খুলতেই তার মুখ ছুটে। কিরে মুখপুরি, কানে কি তালা মায়েরা বইসা আসোস? সেই কখন থেইকা তোর বাপে হাঁক কইরা ডাকতাছে, নবাবজাদির মতন ধীরে সুস্থে উঠতেছিস, যেন কানেই শুনিস না? উপমার আর মন চাইল না আমেনা বেগমের বলা কড়া কথাগুলোর জবাব দিতে। তাকে পাশ কাটিয়ে সামনে যেতেই চোখ পড়ে ইফতেখার সাহেবের উপর। বারান্দায় মোড়া পেতে তামাক খেতে ব্যস্ত তিনি। এমন সময় উপমা সামনে এসে উপস্থিত হতে মাথা তুলে তাকান ইফতেখার সাহেব। আজকাল দেখতেছি তোর পাক একটু বেশি গজায় গেছে। সারাদিন বাইরে এদিক সেদিকে ক্যাম্পে কিসের কাম? আর শুনলাম হৈমন্তীর ভাই আমজাদ নাকি তোরে তগর লেগা বড় পড়াশোনার ফরম মানছে। তয় কান খুলে শুনে রাখ, তুই শহর কেন, গ্রাম তখনই বাইরেতে পারবি না। শুধু তখনই বাইর হবি যখন এই বাড়ি থেকে তোর বিয়ার পালঙ্ক যাইব। ইফতেখার সাহেবের কথা শুনে চোখ দুটি ভারী হতে শুরু করে উপমার। ভাগ্যের কি এমন চক্র যে আজ তাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে? তবে এই মুহূর্তে সামনে থাকা মানুষটির সামনে দুর্বল হলে চলবে না। তোমার কাছে এই সবের জবাবদিহিতা দিতে আমি বাধ্য না যে সব তোমারই কইতে হইব। আর রইল আমার লেখাপড়ার কথা। তাইলে শুই না রাখো, আমি আমার স্বপ্নের মধ্যে কোনো সম্পর্ক মানব না। আমার লেখাপড়াও হইব আর স্বপ্ন পূরণ হইব। তাতে বাধা দিতে যাইয়া নিজের বিপদ ডাইকা আনবেন না, আশা করি। উপমার তীক্ষ্ণ প্রশ্নোত্তর। ইফতেখার সাহেব কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন উপমার দিকে। বৈশিষ্ট্য, কথাবার্তা, চালচলন ইত্যাদির দিক থেকে যেন দ্বিতীয় অয়ন্তিকা। আর অয়ন্তিকার এমন কিছু বোকামির জন্য তাকে প্রাণ হারাতে হয়েছে। এখন সেই পুনরাবৃত্তি যাতে উপমার সাথেও ঘটে না, সেই চিন্তা মনে মনে চিন্তা করেন ইফতেখার সাহেব। উল্টো মুখের ঘরের দিকে তাকিয়ে পুনরায় চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইফতেখার সাহেব পুনরায় গলা খাকারি দিয়ে বলে ওঠেন। দাবার গুটি খেলায় নিজের অপর খেলোয়াড়ের কৌশলের ভুল করে দুর্বল হইবা তুচ্ছকরণ লাগে না, বুঝলি উপমা? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে সব কিছুর আমার মোতাবেক চলতে হইব, আর না হইলে সেই বাড়ির পেছনের নর্দমা আবারও রক্তাক্ত হইব।
তো এবার সেখানে অয়ন্তিকার জায়গায় থাকবো অন্য কেউ, হয় তুই আর না হয় পূর্ণা। পা দুটো থমকে যায় সেখানের উপমার, পুরো শরীর হিম হয়ে যাচ্ছে ক্রমশ। ইফতেখার সাহেবের আচরণ দেখে না যতটা অবাক হচ্ছে তার চেয়ে বেশি অবাক হচ্ছে তার কথা শুনে। কি নিদারুণ ভাবে সে তার স্ত্রী হত্যার বর্ণনা দিয়ে চলেছে, তার উপর দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি করার হুমকিও দিচ্ছে। ভাবা যায় এসব? ক্ষমতার লোভে নিঃসন্তানকেও হত্যা করতে বোধভা পিছপা হবেন না তিনি। না, এভাবে চলতে দেওয়া যাবে না। পূর্ণা আর তার উভয়ের জীবন এখন সংকটে আছে, আর যতদূর বোঝা যাচ্ছে তার এই লড়াই খুব একটা সহজ হচ্ছে না। আচ্ছা, ইফতেখার সাহেবের মুখোশ যে সবার সামনে টেনে খুলতে পারবে তো? অন্যদিকে দরজার পিছনে দাঁড়িয়ে সবটা শুনে নেয় পূর্ণা। 12 বছর বয়সী মেয়েটার মনেও বাবা নামক শব্দটার প্রতি একরাশ ভয় আর ঘৃণা সৃষ্টি হয়ে গিয়েছে। আর এক পাও দাঁড়ায় না উপমা সেখানে। দ্রুত বড় বড় পা ফেলে রুমের দিকে চলে যায় সে। যা পরিলক্ষিত হতেই মৃদু হাসেন ইফতেখার সাহেব, যার অর্থাৎ তার তৈরি করা পরিকল্পনা সঠিকভাবে এগোচ্ছে। বারান্দায় বিনা বিরতিতে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে চলেছে আবেগ। অন্য অন্য দিনের তুলনায় আজ চোখে ঘুম রেশ নেই বললেই চলে। ভিতরে ভিতরে কেমন যেন অস্থিরতা বিরাজ করছে, কিন্তু সেটার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায় না সে। তার ক্রমশ হাঁটার মাঝে ছেদ পড়ে ডক্টর সায়ানের কথা শুনে। কি ব্যাপারে ডক্টর আবেগ, আজ আপনাকে একটু বেশি স্টেট শট দেখাচ্ছে? কোনো প্রেমিকাকে নিজের মনের কথা বলতে গিয়ে ব্লাড প্রেশার আবার হাই হয়ে যায়নি তো? লাস্টের বাক্য কিছুটা মজার ছলেই বলে ওঠে ডক্টর সায়ান। আবেগও মৃদু হাসে তার কথায়, অথবা মাথা খানিকটা চুলকে ইতস্তর স্বরে বলে ওঠে, আসলে আপনি যে ভাবছেন তেমন কিছুই না ডক্টর শ্যাম, ঘুম আসলো না তাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আবেগের কথায় সায়ান না হেসে পারে না, অতঃপর আবেগের কাঁধে হাত রেখে বলে ওঠে, আরে ইয়াং ম্যান, ডোন্ট ওয়ারি। এমনটা হয় এ সময়। প্রেমে পড়লে সারাদিন ভেতরে অস্বস্তি লাগবে, কেউ সেকে চারপাশে অনুভব করবেন সব সময়, তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আবেগের উদ্দেশ্যে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করে সায়ান। আবেগও কিছু একটা ভাবতে ভাবতে সেখানে রাখা ইজি চেয়ারটাতে বসে পড়ে এবং বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, যেন প্রকৃতির রূপ অতি দ্রুতই পরিবর্তন হতে চলেছে। কাক ডাকা ভোর, চারপাশে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। চোখে কিছুটা আলোর রেশ এসে লাগতেই চোখ দুটো পিট পিট করে তাকায় উপমা। মাথাটা বেশ ঝিমঝিম করে উঠেছে। গত রাতের শেষের দিকে কখন যে চোখটা জোড়া লেগে এসেছিল তা খেয়াল নেই তার। অন্যদিকে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে পূর্ণা। এক পলক ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উঠে পড়ে উপমা। জানালার এক প্রান্ত অতি সন্তর্পণে খুলে উঠে আনোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে। চেয়ারম্যান প্রার্থীর কাজ নিয়ে আজও বেশ কয়েকজন বাড়িতে উপস্থিত। হয়তোবা 2-3 দিনের মধ্যেই তিনি নির্বাচনে দাঁড়াবেন। আর এসব কাজে ইফতেখার সাহেবের ব্যস্ত থাকায় উপমার করা পরিকল্পনা বাস্তবায়নে একটু বেশি সুবিধা হবে। দ্রুত গোছগাছ করে রুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই চোখ পড়ে টেবিলের উপর থাকা ডায়েরির উপর। এটা তো গতরাতে টেবিলের ভিতরে রাখা হয়নি, কেউ দেখে ফেললেই সে আবার একটা বিরাট সমস্যা। দ্রুত সেটা টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে পড়ে সবার লোকচক্ষুর আড়ালে। যে করেই হোক আজ সবটার হিসাব নিকেশ করতেই হবে। এই একমাত্র ক্ষমতার লোভই আপনার ভরা ডুবির কারণ হইব চেয়ারম্যান সাহেব। পথিমধ্যে হেঁটে চলেছে উপমা। যেই পরিকল্পনা মোতাবেক বাড়ি থেকে সে বেরিয়েছিল তাতে কিছুটা হলেও হৈমন্তীর প্রয়োজন ছিল। গ্রামের শেষ মাথায় অফিসার আমানের দারোগা অফিস। এতদূর পথ একা একা চলতে ফিরতে বেশ বেলা হয়ে যাওয়ার আশঙ্কা হৈমন্তীর বাড়িতে গিয়ে জানতে পারে হৈমন্তী আজ তার ভাইয়ের সঙ্গে সদরে গিয়েছে বেশ আগে। পরিবারের এক অন্যতম সদস্য অসুস্থ হওয়ার ফলস্বরূপ পুরো বাড়ির জনশূন্য বললেই চলে। তাই একরাশ মন খারাপ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। ইস, এমন যদি হতো এখন হুট করে অফিসার আমানের সাথে দেখা হতো তাহলে। সেই ভাবনার পুনরায় উত্তরের সদূর পথ ধরে পা বাড়ায় উপমা। আজকে বেশ সকালে উঠে আবেগ বের হয়েছিল হাঁটতে। আজকে তো এখানে তার শেষ দিন। কাল ভোরের পূর্বে চলে যেতে হবে এই প্রিয় জায়গাটির মায়া কাটিয়ে আবার সেই যান্ত্রিক শহরে। তবুও এই কয়েকদিনের সফর চিরস্মরণীয় করে রাখার মতো। এই অল্প কয়েকদিনে ত্রিমোহিনীর আবহাওয়ার সাথে সে মিশে গিয়েছে। সাথে করে প্রাপ্তির খাতায়ও যোগ হয়েছে সবচেয়ে মূল্যবান উপহার, তার প্রেয়সী। হ্যাঁ, উপমাকে তো সে পেয়েছে এই ত্রিমোহিনীর মাধ্যমেই। আচ্ছা, এখান থেকে যখনই চলে যাবে তখন তার প্রেয়সী দেখা যাবে কি করে? সে চঞ্চলতা, মায়াবী চোখজোড়া, মৃদু হাসির রেখা
এসব তো আর রোজ রোজ দেখতে পারবে না সে। এসব কল্পনা করতে হৃদয় ধীরে ধীরে বিষণ্ণতার রূপ নেয় আবেগের। ততক্ষণে সে সায়ানের সাথে ক্যাম্পে পৌঁছে গিয়েছে। আজ উপমা আসবে না। চোখজোড়া আশেপাশে একবার ভালো করে বুলিয়ে নেয় আবেগ। না, উপমার কোনো হদিশই নেই। হয়তো এখন আর দেখা পাওয়া যাবে না চঞ্চল রমণীর। উপমা তো বাড়িতে নেই। যদি আসলেই কিছু কইরা বসে, চাল চলন তো অয়ন্তিকারই মতন, সবখানে নাক গলানোর স্বভাব আর উড়ু উড়ু ভাব। ইফতেখার সাহেবের দিকে সরু দৃষ্টি চেয়ে সন্ধিহান গলায় বলে ওঠেন আমেনা বেগম। ঘরে বসে সবে মাত্র মুখে একটা পান পুড়ে ছিলেন ইফতেখার সাহেব। আমেনা বেগমের কথায় তিনি তুখোড় দৃষ্টে আমেনা বেগমের দিকে তাকান, অথবা বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠেন, তোমরা মাইয়া মাইশের জাতটাই খারাপ, সব বিষয়ে বা হাত ঢুকাইয়া নিজের নির্বুদ্ধিতার কারনামা দেখাও। যা যেমন চলতেছে তারা তেমনি চলতে দাও। এটুকু বলেই থামেন তিনি। পুনরায় কিছু একটা ভাবতেই তার ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা ফুটে ওঠে। বাদ বাকি রইল উপমা। অয়ন্তিকার উড়ু উড়ু ভাব যেমন তার ডানা ছাড়তেই চইলা গেছিল, প্রয়োজনে উপমার পরিণতিও ওই একই হইব। আমেনা বেগম ও ইফতেখার সাহেবের কথার ঠোঁট বাঁকিয়ে হাসেন। ততক্ষণে রুমের দরজায় করান্নার শব্দ পড়ে গিয়েছে। সামনে চোখ তুলে তাকাতেই খেয়াল করে সজল হাতে একটা ব্যাগ এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ইফতেখার সাহেব চোখের ইশারা দিতেই দাঁত কিলিয়ে ভিতরে প্রবেশ করে সজল। বাঁকা চোখে একবার আমেনা বেগমের দিকে তাকাতেই তিনি পানের বাক্স নিয়ে রুম থেকে হুড় হুড় করে বেরিয়ে যান। আর পরক্ষণেই শুরু দুজনের মধ্যবর্তী আলাপ আলোচনা। আপনি গো বড় সাহেব, লম্বা ফর্সা কইরা থাকা বড় স্যারটা কি এখনো আছে? চঞ্চল চোখ দুটো আশেপাশে ভালো করে বুড়িয়ে নিয়ে সামনে থাকা দারোগাকে উদ্দেশ্য করে বলে জিজ্ঞেস করে ওঠে উপমা। থানায় নতুন ট্রান্সফার কৃত দারোগা কুদ্দুস একবার ভালো করে পরখ করে নিলেন উপমাকে। মেয়েটা উৎসুক কণ্ঠ মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। আর এখানে এত পুলিশ থাকতে অফিসার আমানকে প্রয়োজন কেন তার? তার স্বাভাবিকভাবেই তিনি বলে উঠলেন, বড় সাহেব এখন নয়, আলী মিয়ার লগে পাশের গঞ্জের এক জায়গায় গেছে তদন্ত তল্লাশি করার জন্য। তো আপনি এখানে কোনো মামলা মোকদ্দমা করতে হলে এখানে আরো বড় স্যাররা আছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কথা শুনে মুহূর্তে মনের মধ্যে থাকা আশাগুলোকে দূর দূর করে পালিয়ে যেতে দেখলো উপমা। হাতে তাও একদমই সময় নেই। এত দূর সাহস করে চলে আসাটা কি তার বিফলে গেল? অফিসার আমানের সাথে এত জরুরি কথা এখন বললে বে কি করে তাহলে সে? তবুও নিরাশ ভঙ্গিমায় সেই কুদ্দুস দারোগাকে জিজ্ঞেস করে ওঠে, না থাক, দরকার নেই। তবে বড় স্যার আসতে কতক্ষণ সময় লাগবে? উপমা ভেবেছিল এবার আশানুরূপ কোন উত্তর পাবে সে, কিন্তু তার ধ্যান ধারণায় পানি দিয়ে কুদ্দুস দারোগা বলে ওঠেন, সঠিক জানি না, কিন্তু মনে হয় না বড় সাহেব বিকেলের আগে ফিরতে আসবো। শুনছি কোন বাড়িতে জানি খুন খারাপি নিয়ে মামলা হয়েছে, সেইখানে গেইছে সে। এবার উপমা পুরোপুরি হতাশ হলো না। এখন প্রায় মধ্য দুপুর। বিকেলে যদি অফিসার আমান আসে তবে বাড়িতে ফিরতে ফিরতে নিশ্চিত রাত হয়ে যাবে। আর ইফতেখার সাহেবের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি একবার সন্দেহ করে বসে তার উপর, তাহলে আর রেহাই নেই। অবশ্যই এসবকে বুদ্ধি আওতায় আনা যায় না, এসবকে বড়জোর কুবুদ্ধি খাতায় হস্তান্তর করা যাবে। তাই কুদ্দুস দারোগার কথা শুনে এক প্রকার মন খারাপ নিয়েই থানা হতে বের হয়ে গেল উপমা। আজকে তৈরি করা এত সুন্দর একটা পরিকল্পনা যে এভাবে নষ্ট হয়ে যাবে তা কে জানতো। তবে যাই হোক না কেন, অফিসার আমানকে এসব সম্পর্কে খুব শীঘ্রই অবগত করা প্রয়োজন। গ্রামবাসী সবাইকে ঘুরে ঘুরে প্রার্থী পদের ভোটার পেপার বেলাচ্ছেন ইফতেখার সাহেব। গ্রামবাসীও তেমন একটা আগ্রহ না দেখালেও এক প্রকার বাধ্য হয়ে তা গ্রহণ করছে। তারা খুব ভালো করে জানে ইফতেখার সাহেবের ক্ষমতা সম্পর্কে। এবারও বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে তিনি চেয়ারম্যান পদে জয়ী হবেন এটা সম্পর্কে অবগত গ্রামবাসী। অন্যদিকে সূর্য মাথার এক পাশ হেলে পড়েছে অনেকটা। রৌদ্রের প্রখরতা কমে গিয়ে মৃদু শীতল বাতাসে বইতে শুরু করেছে আশপাশ জুড়ে। উত্তরের রাস্তা ধরে পুনরায় একই পথে হেঁটে আসে উপমা, কিন্তু তার মাঝেই একটা বাড়ির সামনে থাকা বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে থাকা একজনকে দেখতে পেয়ে চমকে দাঁড়ায় উপমা। চোখ দুটো যেন বিশ্বাস করতে চাইছে না। তবুও এই অবিশ্বাসের মাঝে মৃত্যু হাসির রেখা ফুটে ওঠে হতাশায় নিমজ্জিত মুখশ্রীতে। ক্যাম্পের অনেকটা কাছাকাছি চলে আসায় উপমার টনক নড়ে ওঠে। মনে পড়ে যায় আবেগের কথা। আজ তো তার সাথে একটিবার দেখা করা ভীষণ প্রয়োজন।
আর একটা রাত পরেই তো মানুষটা তাকে ছেড়ে আবার শহরে পাড়ি জমাবে। কতদিন পর দেখা হবে নাকি আর কোনোদিন দেখাই হবে না, এই শঙ্কায় পড়ে থাকা উপমা। তবুও কেন যেন সেদিকে আর পা বাড়াতে মন চাইল না তার। একে তো তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, তার উপর মাথা ভর্তি ভারী ভারী চিন্তা। এই নিয়ে আর আবেগের সামনে মুখোমুখি হওয়া সম্ভব নয়। তাই সেদিকে না গিয়ে সোজা বাড়ির রাস্তায় পা বাড়ায় উপমা। অন্যদিকে চলতি ঘড়ির কাঁটার দিকে পাকা চোখে তাকায় আবেগ। সময় তো প্রায় শেষ, হাতে গোনা 2-1টা রুগী আছে ক্যাম্পে। আজই তার শেষ ডিউটি এখানে, শুধু তার না আরো বেশ কয়েকজনেরই। তাই আজ শেষ দিনে রোগীদের চাপ একটু বেশি ছিল, কিন্তু এত সব মানুষের মাঝেও তার চোখ জোড়া একটু অন্য কাউকে খুঁজছিল। কিন্তু বারবার হতাশা তাকে জানান দিয়ে দেয় যে না, তোর প্রেয়সী আসেনি আজ। আচ্ছা, উপমা কি কোনোদিন ভুলে গিয়েছে? আজকে তাদের শেষবারের মতো দেখা হলেও পারতো। কিন্তু উপমা তো এমন মেয়ে নয়। ভাবতে ভাবতে উপমার প্রতি কিঞ্চিত পরিমাণ অভিমান জমা শুরু করে আবেগের হৃদয়ে। তার ধ্যান ধারণায় ছেদ পড়ে ডক্টর সায়নের ডাকে। ডক্টর আবেগ, আরে ওকে, চলুন এবার, সময় শেষ আমাদের। বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে প্যাকিং শুরু করতে হবে, ফের কাল ভোরেই ঢাকার ট্রেনে ব্যাক করতে হবে। সায়নের কথা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানায় আবেগ। অতঃপর টেবিল ছেড়ে উঠে উপস্থিত সবার সাথে শেষ একবার কুশল বিনিময় করে সায়নের সঙ্গে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার পর চারপাশের পরিবেশ বেশ শান্ত শীতল দেখে বেশ খানিকটা চমকায় উপমা। গুটি গুটি পায়ে রুমের ভিতর প্রবেশ করতেই খেয়াল করে আমেনা বেগম সযত্নে বসে পূর্ণাকে খাইয়ে দিচ্ছেন। এমন দৃষ্টি পরিলক্ষিত হতেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম উপমার। সাথে করে সন্দেহ আরো এক ধাপ গাঢ় হয় তার। আমেনা বেগম তার ঘরে, তার উপর তিনি নিজে হাতে পূর্ণাকে খাইয়েও দিচ্ছেন। এটা কি আদৌ সম্ভব? কেন, পূর্ণার জন্মের পর থেকে তো আজ পর্যন্ত প্রায়শই দিন ও দায়িত্ব উপমা নিজ হাতে পালন করেছে। অপরদিকে উপমাকে সদর দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আমেনা বেগম আদুরে গলায় বলে ওঠেন, আহা, বাইরে দাঁড়াইয়া আছিস কেন? সন্ধ্যা হইয়া গেছে, যা কলপার থেকে হাত মুখ ধুইয়া আয়, আমি খাওন বাইরা দিতাছি। এবার উপমা নিশ্চিত দিয়ে সব কোনো মমতাময়ী মায়ের স্নেহ না, বরং কোনো গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র। কোনো কথা না বলে রুমে প্রবেশ করে চেয়ারের উপর থাকা একটা শাড়ি আর গামছা নিয়ে দ্রুত চলে যায় বাহিরে। চৈত্রের প্রায় শেষ সময়ে রাতের আকাশে পুনরায় এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। বোধহয় নতুন চাঁদের দ্বিতীয় দিন, অর্থাৎ এক কথায় বলা যায় শুক্লা দ্বাদশীর রাত্রি। তার মৃদু আলোতে চারপাশ খানিকটা আলোকিত হয়ে আছে। ঘরের জানালা ঘেঁষে সেগুলো পরখ করে যাচ্ছে উপমা। ঘুমের রেশটুকু নেই দুটো নেত্রপল্লবে। মনটা বেশ বিষণ্ণ আর অবসাদ অনুভব হচ্ছে। বাড়ির সামনের পলাশ গাছটায় বসে থাকা ডাহুক পাখিটাও যেন ডেকে ডেকে তার দুঃখে নিজের দুঃখ প্রকাশ করছে। তার সুপ্ত হৃদয়ের বেদনার কেন্দ্রবিন্দু হচ্ছে আবেগ। আজ তার প্রিয়তমকে একটু বেশি মনে পড়ছে। পাশেই বিছানায় এক কোনো ডায়েরিটা অগোছলভাবে পড়ে রয়েছে। তবে এর মাঝে আজকে আরো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে। এই তো ঘন্টা কয়েক আগের কথা। সন্ধ্যার পর বাড়িতে বেশ কয়েক মিষ্টি সন্দেশের হাড়ি নিয়ে হাসি সহযোগে প্রবেশ করেন ইফতেখার সাহেব। উপমা সবেমাত্র হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে কলপার থেকে বেরিয়ে ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ইফতেখার সাহেবের সঙ্গে চোখাচোখি হয় তার। এক প্রকার পাশ কাটিয়ে এড়িয়ে পুনরায় ঘরে চলে আসে উপমা। অবশ্য ততক্ষণে আমেনা বেগম রুম থেকে বেরিয়ে পড়েছেন। ঘরে প্রবেশ করতে পূর্ণাও বেশ উৎসুক হয়ে এগিয়ে গিয়ে উপমাকে জড়িয়ে ধরে। বুবু, বুবু জানো, আব্বাই আমার আর তোমার জন্য সদর থেকে মেলা সুন্দর সুন্দর জামা আনছে। তোমার পছন্দের নতুন শাড়িও আনছে। আবার দেখো চুড়িগুলো কি সুন্দর ঝিলমিল করতেছে। পূর্ণার আনন্দিত ও উৎসুক কণ্ঠস্বর। অন্যদিকে পূর্ণার বলা কথা ইফতেখার সাহেব ও আমেনা বেগমের চালচলন সবকিছুই প্রায় মাথার উপর দিয়ে যাচ্ছে উপমার। কি শুরু হয়েছে আজকে এসব? ইফতেখার সাহেব এবং আমেনা বেগমের মূল উদ্দেশ্যই বাকি, যার কারণে তিনি আজ এসব অদ্ভুত আচরণ করে যাচ্ছেন। উপমা যখন এসব নিয়ে হিসাব মেলাতে ব্যস্ত ছিল, তখনই তার শুকনো ভাবনার জগতে ছেদ পড়ে ইফতেখার সাহেবের ডাক শুনে। উপমা, ও উপমা, এদিকে আয়। মা। পিলে চমকে ওঠে উপমা। এখন আবার তাকে ডেকে পাঠানো হচ্ছে। কাহিনীর মধ্যে আসল ঘাপলাটা কোথায়? এর মাঝে দ্বিতীয় ডাক পড়তেই সেও কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে পড়ে। এগিয়ে গিয়ে ইফতেখার সাহেবের রুমের দরজা দাঁড়াতেই ইফতেখার সাহেব খুশি হয়ে দ্রুত বাসা থেকে উঠে আসেন।
আহা, বাইরে দাঁড়ায় আছিস কেন? ভেতরে আয়। এই যে দেখ, তোর পছন্দের গুড়ের সন্দেশের রসগোল্লা আনছি, নে দেখ, খাইয়া দেখ তো কেমন। আর তোর শাড়ি চড়ি পছন্দ হয়েছে তো মা? ইফতেখার সাহেবের কথা শুনে উপমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। এ তো আজ ইফতেখার সাহেবের এ কোন রূপ দেখা যাচ্ছে। উপমা তার কথা মতন ভিতরে প্রবেশ করেই ঠিক, কিন্তু আর বসে না। আমিনা বেগম বাড়িতে বেশ কয়েকটা মিষ্টি তুলে উপমার দিকে এগিয়ে দিলে হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় উপমা। অতঃপর ভ্রু সামান্য কুচকে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, এসব বাহানা না দিয়ে আসল কাজের কথায় আসো। এইসব করার মানে কি চেয়ারম্যান সাহেব? আমি খুব ভালো করেই জানি এসবের পেছনে আপনার বড় কোনো উদ্দেশ্য আছে, তাই ঘটনার মারপ্যাচ না কইরা সরাসরি বইলা ফেলেন। উপমার কথায় মুহূর্তেই রং উড়ে যায় ইফতেখার সাহেবের। তিনি যে বেশ থতমত খেয়ে গিয়েছে তা তার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে। উপমার কথা শুনে ইফতেখার সাহেবের হাতে থাকা ব্যাগটি পাশে রেখে গম্ভীর গলায় বলে ওঠেন, আচ্ছা, তুই আগে এখানে বস, তারপর তোরে সব কইতাছি। উপমা আর কথা বাড়ালো না, চুপচাপ পাশে রাখা মোড়াটাতে বসে পড়লো। আমি জানি উপমা মা, তুই আমার উপর রাগ করে আসস। রাইগা থাকারও কারণ এরকম একখান খারাপ মানুষের কুকর্ম সম্বন্ধে জানলে রাইগা থাকারই কথা। তাছাড়া তোর মা অয়ন্তিকা থাক, সেই প্রসঙ্গে না যাই, তয় মা একটু ভালো করে দেখ, তোর এই বুড়া বাপটার বয়স হইতেছে আর কয়দিনে বাঁচুন মা। তুই বল, পারলে তোর এই বুড়া বাপটারে মাফ করে দিস। আমি আজ থেকে তোর কোনো কাজে বাধা দিব না, তোর অনেক পড়ামো, অনেক বড় ডাক্তার বানামো। শেষোক্ত কথাগুলো বেশ কন্যা মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন ইফতেখার সাহেব। আমেনা বেগম ও আঁচলে মুখ গুজিয়ে আছেন। এবার উপমা একটু নড়ে চড়ে ওঠে। তার মস্তিষ্কের নিউরনগুলোর কার্যক্ষমতায় সজাগ হয়ে উঠেছে ক্রমশ। কি বলছেন এসব ইফতেখার সাহেব? সে কি আসলেই ঠিক শুনছে? কিন্তু হঠাৎ করে ক্ষমা চাওয়ার বিশেষ কোনো কারণ, নাকি এও কোনো সাজানো নাটক? কি হইল উপমামা, কিছু বলতেছিস না কেন? তুই কি তোর বাপরে মাফ করতে পারবি না? প্রত্যুত্তরে কোনো কথা বলে না উপমা। মাথা নিচু করে উঠে বেরিয়ে পড়ে ইফতেখার সাহেবের কক্ষ হতে। এতক্ষণ গভীর ভাবনায় পড়ে গিয়েছিল উপমা উক্ত ঘটনা নিয়ে। তার হঠাৎ করেই চোখ পড়ে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ি কাঁটায় 4টা বাজে। ভোর হতে চলল প্রায়। পরক্ষণে তার সমস্ত ইন্দ্রিয় জুড়ে আবেগের ভাবনা বিরাজমান হতে শুরু করে। তার প্রিয় মানুষ তো একটু পরেই প্রস্থান করবে এই ত্রিমোহিনী থেকে। তার সঙ্গে কি শেষবারের মতন দেখা করার প্রয়োজন না? পূর্ণা নিঃশব্দে ঘুমাচ্ছে। ঘড়ি কাটার দিকে পুনরায় একবার তাকিয়ে টেবিলের ডয়ার থেকে একটা রুমাল বের করে নেয় উপমা। বেশ কয়েকদিন আগেই অতি সযত্নে নিজ হাতে বিভিন্ন কারুকাজ আর নকশা করে রুমালটি তৈরি করেছে সে। আবেগকে দিবে বলে আর দেয়া হয়নি কোনো এক কারণে। আজ দিবে ঠিক করে সেটা নিয়ে এই রুম খুলে ছুট লাগায় বাইরের দিকে। ইফতেখার সাহেব আর আমেনা বেগম নিশ্চয়ই এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছেন। বাড়ির চৌকাট পেরিয়ে উপমা বের হয়ে উত্তরের রাস্তায়। নিশ্চয় এখনো আবেগ বাসা থেকে বের হয়নি, তাই সরাসরি সেখানে যাওয়ার পরিকল্পনা করে উপমা। কি ব্যাপার, এত আয়োজন কিসের লাইগা? আর ওই অপয়ার ওই সব দামি দামি জিনিস আয়না দেওয়ার কি দরকার ছিল? দিন শেষে দেখবা কলসাপের মতন ছবল দিয়া বসবো ওই মুখপুরি। বিছানা এক কোণে গোছাতে গোছাতে ইফতেখার সাহেবকে কপট রাগ দেখিয়ে বলে ওঠেন আমেনা বেগম। স্বামীর অর্থ সম্পদ সতীনের মেয়ের পিছনে ব্যয় হচ্ছে বলে রাগে শরীর জ্বলে পড়ে যাচ্ছে তার। ইফতেখার সাহেব তখন সিন্দুক হতে সাদা কাপড়ের পেছানো একটা বোচকায় প্রয়োজনীয় সামগ্রী রাখছিলেন। গতকালই এসব সজলকে দিয়ে আনিয়েছেন তিনি। কোনো প্রকার বিপদ নেমে আসলে এগুলোই কাজে লাগতে পারে। আমেনা বেগমের কথা কর্ণজোচর হতেই তিনি আর চোখে আমেনা বেগমের দিকে তাকান। মাঝে মধ্যে আমেনা বেগমও তার অসহ্য লাগে চোখের সামনে। প্রথম স্ত্রীর মতন করুণ দশা করে ছেড়ে দিতে মন চায়, কিন্তু পারেন না। তার কারণ হচ্ছে আমেনা বেগমের কূটনৈতিক বুদ্ধি। এ কারণেই মাছের কাঁটা গলায় আটকে থাকার মতন সয়ে যেতে হয় তাকে। মায়া মানুষের মতন মাথা মোটা হইলে এই পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবার পারতাম না, বুঝলাম না? সব কিছুর জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতে হয়, খুব গভীর করে পরিকল্পনা করতে হয়। তাই আরেকটা কথা কি জানো? বলির পাঠা গরুরে বলি দেওয়ার আগে পরম যত্ন করতে হয়। কেন? যাতে করে বলি দেওয়ার সময় সেই বলির পাঠা তার যাবতীয় দুঃখ কষ্ট ভুইলা তার জীবন নিজ ইচ্ছায় উৎসর্গ করে দেয়। তেমনি মানুষের জীবনের শেষ সময়টুকুতে একটু খাতির আপ্যায়ন করলে মন্দ হয় না। ইফতেখার সাহেবের কথার মর্মার্থ বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হয় আমেনা বেগমকে, কিন্তু বুঝে ওঠার পরক্ষণেই তার মুখশ্রীতে পৈশাচিক আনন্দ তৃপ্ত ফুটে ওঠে। বেশ খানিকটা পথ পেরিয়ে হাঁপিয়ে উঠেছে উপমা।
একে তো চারপাশে অন্ধকার, তার উপর নিচু রাস্তা। আবেগের বাসার সামনে এসে দাঁড়াতেই হৃদস্পন্দন আগের তুলনায় অতি বেগে বৃদ্ধি পাচ্ছে ক্রমশ তার। আচ্ছা, আবেগ আছে তো? চলে যায়নি তো তার সাথে দেখা না করে? সামনে যত এগোচ্ছে ততই অসাড় হয়ে আসছে শরীর। কাপা হাতে দরজা করা কিছুক্ষণের জন্য থমকে যায় উপমা। আবেগ তার উপর অভিমান করে বসেনি তো আবার? ভাবতে দরজা করা নাড়ে সে। না, কারো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি কেউ বাড়িতে নেই? না, কেউ থাকলে তো তালা ঝুলানো থাকতো। পুনরায় কড়া নাড়তে যাবে, তার পূর্বে দরজা খুলে যায়। দরজার ওপাশে থাকা ব্যক্তিটিকে দেখে হকচকিয়ে যায় উপমা। অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, আপনি? ঘুম ঘুম চোখে ছিল সায়ান। কোনো মেয়েলি কণ্ঠ শুনে প্রথমে চমকে গেলে পর মুহূর্তে উপমাকে দেখে স্বাভাবিক হয় সে। উপমা, তুমি এখানে? বেশ অস্বস্তিতে পড়ে যায় উপমা। কিভাবে আবেগের কথা জিজ্ঞেস করবে সে ভাবতে অস্বস্তি হয় তার। আচ্ছা, ডক্টর মশাই কোথায়? তিনি কি ঘুমাচ্ছেন? ধীর গলায় জিজ্ঞেস করে উপমা। সায়ান উপমার ভাবমূর্তি বুঝতে পেরে মুচকি হাসে। তারপর প্রত্যুত্তরে যা বলে তাতে চোখ দুটো বড় বড় হয়ে যায় উপমার। খানিকটা অন্ধকার হলেও নদীর স্বচ্ছ পানি চিকচিক করছে। নদীর পাশে আসতে অনেকটাই বেগ পেতে হয়েছে উপমাকে। আবেগের বাসা থেকে একটু দূরেই বলা চলে নদীটাকে। এত পরিশ্রম তখন পূর্ণতা পাবে যখন সে তার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটিকে সচক্ষে দেখতে পারবে। আর হলেও তাই। ঘাটে বাঁধানো নৌকার পাশেই পুরুষালী দেহের অবয়ব চোখে পড়ে তার, এবং তাকে চিনতে বিন্দুমাত্র বিলম্ব হয় না উপমার। একটু আগেই যখন সায়ানকে আবেগের সম্পর্কে জিজ্ঞেস করার পর প্রত্যুত্তরে যখন সায়ান বলেছিল যে আবেগ বেরিয়ে পড়েছে, তখন একটুর জন্য মাথা ঘুরে ওঠেনি উপমার। তাকে এমন বিচলিত হতে দেখে সায়ান সশব্দে হেসে দিয়ে বলে দেয় আবেগ এই মুহূর্তে কোথায় আছে। নিজের স্বভাবে কিছুটা লজ্জা পেয়ে সায়ানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করে উপমা। আবেগকে দূর থেকে দেখতে পেয়ে মুচকি হাসে উপমা। অতঃপর ধীর পায়ে এগিয়ে যায় আবেগের দিকে। অন্যদিকে বেশ খানিকক্ষণ হতে চলল আবেগ নদীর পাশেই বসে আছে। এই ভেবে কখন আসবে উপমা। একটু পরেই তো চলে যেতে হবে তাকে নিয়ে উপমার এমন বেখেয়ালিপনা ঠিক মেনে নিতে পারল না আবেগ। হঠাৎ করেই তার মনে একঝাঁক অভিমান হানা দিল। সেই সুবাদে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বসা থেকে উঠে পড়ে। অতঃপর পিছনে ঘুরে তাকাতেই ভূত দেখার মতন চমকে উঠে কয়েক পা ছিটকে দূরে দূরে সারায় সে। দূরে সরে দাঁড়ায় সে। আর সেটা পরিলক্ষিত হতে না চাইতেও খিলখিল করে হেসে দেয় উপমা। মৃদু আলোর ছিটফোঁটা উপমার মুখশ্রীতে জুড়ে পড়তেই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকে আবেগ। মনে মনে সময় থেমে যাওয়ার মতো অদ্ভুত ইচ্ছে পোষণ করে বসে সে। অপরদিকে আবেগকে নিজের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে দেখে হাসি থামিয়ে দেয় উপমা। গলার সামান্য খাকারি দিয়ে রসিকতার সুরেই বলে ওঠে সে, কি ব্যাপার ভাবলাকান্ত মশাই? ভয় পেয়ে গিয়েছেন মনে হয়। কই, আগে তো জানতাম না ডক্টর মশাইরা ভীতু হয়। উপমার কথায় মাথা হালকা চুলকে নেয় আবেগ। প্রত্যুত্তরে কিছু বলে না সে। মিনিট কয়েক নিস্তব্ধতা, কারো ঠোঁটেই কোনরূপ কথা নেই। যা হচ্ছে তা শুধু চোখের ভাষার বিনিময়। দুজনের চোখে আবদ্ধ। এ নিশ্চুপতায় কত কথা বলে যাচ্ছে একে অপরের সাথে, আবার অভিযোগও শুনিয়ে দিচ্ছে মাঝে মধ্যে। মিনিট পাঁচেক বাদেই সেই নীরবতাকে ভেঙে দিয়ে সামনে গিয়ে যে বসতে বলে উপমা। আবেগও তাই ঠিক করে। আচ্ছা, আপনি ফের কবে আসবেন? উপমার বলা এ ছোট বাক্যেও যে রাজ্যের বিশাল কষ্ট লুকিয়ে আছে তা মুহূর্তেই বুঝে নেয় আবেগ, এবং তা শুনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। খুব শীঘ্রই আসবো শ্যামাবতী। আর তোমাকেও তোমার ডাক্তার মশাইয়ের কাছে চিরদিনের জন্য নিয়ে যাব, যাতে করে ডাক্তার মশাইয়ের বদ্ধ কুঠিরে হতে আর ছুটে না যাও। বিনিময়ে মুচকি হাসে উপমা। এভাবেই কেটে যায় কিছুক্ষণ সময়। এ বিদায় হৃদয় ব্যথিত হলেও এ সময় স্মরণীয় করে রাখার মতো। ভোরের আবছা আলোতে চারপাশ হালকা হালকা আলোকিত হতে শুরু করেছে। উপমা আর আবেগ দুজনেই উঠে দাঁড়ায়। বিদায় পালা ক্রম যে ঘনিয়ে আসছে। উপমা তার বিষণ্ণ হৃদয় নিয়েই হাতে থাকা রুমালটা আবেগের দিকে এগিয়ে দেয়। প্রথমে ভ্রুকুচকে নিলেও পরবর্তীতে উপমার দেয়া সেই রুমালটা হাতে নিয়েই আবেগ খেয়াল করে কেউ একজন খুব যত্ন করে তাতে কারুকাজ ফুটিয়ে তুলেছে। রঙিন সুতোয় গাঁথা আবেগের নাম ক্ষুদ্রাক্ষরে।
আবেগও খুব সযত্নে সেটা তার শার্টের পকেটে পুরে নেয়। চোখের ইশারায় উপমাকে তার চলে যাওয়ার কথা জানাতে ওই গড়ি গড়ি পায়ে আবেগের সামনে এসে দাঁড়ায় উপমা। সাবধানে থাকেন আর জলদি ফিরে আইসেন। এই ত্রিমোহনী আর এই উপমা দুজনেই আপনার জন্য অপেক্ষা করব। মৃদু কণ্ঠে উপমার আবেদন। আবেগও মৃদু হাসে তার প্রেয়সীর কথায়। হাত দুটো প্রসারিত করে উপমার চিবুক ছুঁয়ে দিতে পিলে চমকায় ওঠে উপমা। পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। মাথা তুলে তাকাতে আবেগ চোখে চোখ পড়ে সে চোখের ভাষা কি যে গভীর তা অনুভব করার ব্যর্থ হয়েও চেষ্টা করে সে। অন্যদিকে উপমার কাজল রাঙা কৃষ্ণ চোখ দুটোর অতলে এক মুহূর্তের জন্য ডুবে যায় আবেগ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কিছু ভুল বলেননি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই কথার ভাবার তো আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আবেগের কথায় লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা উপমার। চোখ দুটো তড়িৎ গতিতে নিচে নামিয়ে ফেলে সে। লজ্জা পেলেও যে কোনো রমণীকে অদ্ভুত সুন্দর লাগতে পারে তা আগে জানতো না আবেগ। দৌড় দুটো কিঞ্চিত প্রসারিত করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে উপমার কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দেয়। ভালোবাসি শ্যামাবতী। উপমা প্রত্যুত্তরে মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে ওঠে। প্রিয় মানুষের কাছ থেকে দূরে যাওয়া বরাবরের মতোই যথেষ্ট কষ্টকর। আর সেখানে যদি কেউ কারোর প্রতি দুর্বল প্রবলভাবে হয়ে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। উপমার আর আবেগের ক্ষেত্রে ও ঠিক একই ঘটনা ঘটেছে। উপমা দুপায়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর আবেগের অবয়বটাও ক্রমশ তার থেকে দূরে চলে যাচ্ছে। এই তো আর একটু হলে হাওয়ায় মিলিয়ে যাবে তার অবয়ব। আর হলেও সেটা কিছুক্ষণের মধ্যে আবেগ আর তার মাঝে বিশাল এক দূরত্ব তৈরি হলো। উপমাও সেদিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, অতঃপর নিজেই বিড়বিড় করে বলে উঠল, আপনি আইবেন তো ডাক্তার সাহেব? আপনার প্রেয়সীরে সত্যি কি নিজের করে নিয়ে যাইতে পারবেন, নাকি তার আগেই সবটা কর্পূরের ন্যায় বাতাসে মিলাইয়া যাইব? এ কণ্ঠে যেন অজানা এক আশঙ্কা লুকায়িত, যা উপমার সুপ্ত হৃদয়ে সব রঙকে মুহূর্তেই ফ্যাকাশে করে ছেড়ে দিয়েছে। ভোরের আলো ফোটার একটু পরেই চুপি চুপি সবার নজর এড়িয়ে বাড়িতে প্রবেশ করে উপমা। এখন সবাই ঘুমিয়ে আছে। সেই ধারণা নিয়েই বারান্দায় প্রবেশ করতে কোনো পুরুষালী হাতের চর তুমুল গতিতে এসে পড়ে উপমার কোমল গালে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার পূর্বেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় উপমা। সাথে সাথে মুখ থেকে মৃদু কণ্ঠে বেরিয়ে আসে, আহ! মাথাটা পুরো ঝিমঝিম করছে। করারই কথা, এত শক্তিশালী চর খেয়ে যে কারোরই মাথা ঘুরে যাবার কথা। ধীরে ধীরে মাথাটা তুলে তাকাতেই খেয়াল করে ইফতেখার সাহেব তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। চেহারায় তার রাগ ও ক্ষোভের মিশ্রণ। আমেনা বেগমও পিছনে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছেন। হঠাৎ করে যে কি হলো তা বুঝতে পারে না উপমা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? কি করছি আমি? ইফতেখার সাহেবের উদ্দেশ্যে জিজ্ঞেস করে ওঠে উপমা। উপমার কথা শুনে অনেকটাই মুখ বাঁকিয়ে কটাক্ষের জবাবে আমেনা বেগম বলে ওঠেন, ন্যাকা সাজা হইতাছে মুখপুরি। সারা গ্রামগঞ্জে ঘুইরা ঘুইরা নাগরের সাথে প্রেম করবি, আবার উল্টো জিজ্ঞাসা করিস কি হয়েছে? আমেনা বেগমের কথার ভাবার তো খুঁজে পায় না উপমা। কার কথা বলছে সে? কি সব বলতেছো তোমরা? কার সাথে ঘুরছি আমি? চুপ, একদম চুপ। মুখপুরি অপয়া একটা, আবার মুখে মুখে তর্ক করিস। সজল সব দেখছে। কি কইরা তুই ওই ডাক্তার বেটাটা জড়াইয়া ধরিয়া আসিলি? ছি 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 ছি! গ্রামে কুকাম কইরা বেড়াইয়া মুখে তার বড় বড় কথা বলি, কি লজ্জা করে না? ওই নদীর ঘাটেই তো ডুইবা মরলে পারিস। আমেনা বেগমের কথা এবার সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে উপমার কাছে। সজল যে তার চরিত্রে এভাবে নর্দমার কাদা ছুঁড়ে মারবে তা কে জানতো? সে প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগে ইফতেখার সাহেব কাট কাট গলায় বলে ওঠেন, আজকে এসবের মিটমাট করে দিতে হইব। আর কান খুইলা শুনে রাখো, আজকেই তোর বিয়া হইব, তাও আমার পছন্দের পোলার লগে, সজলের লগেই তোর বিয়া হইব। তোর কারণে আমি আমার মান সম্মান হারাইতে পারব না। ইফতেখার সাহেবের কথা শুনে মুহূর্তেই পুরো চেহারার রং উড়ে যায় উপমার। কি করে সম্ভবে? এই সজলের মতো একজন চরিত্রহীন মানুষকে বিয়ে করার চেয়ে তো ওই নদীতে ডুবে মরাই উত্তম মনে হলো উপমার কাছে। কিন্তু না, এ বিয়ে করা সম্ভব নয়। এ বিয়ে হয়ে গেলে আবেগের কি হবে? এই ভাবতে ভাবতেই উপমা প্রতিবাদী স্বরে বলে ওঠে, আব্বা! কিন্তু ইফতেখার সাহেব উপমাকে পাত্তা না দিয়ে বারান্দা থেকে বেরিয়ে যান। তবে যাওয়ার পূর্বে বলে যান, আমি যাইতেছি গঞ্জে, আইসা যাতে দেখি এই বাড়ির বড় মাইয়া বিয়ার জন্য তৈরি।
আমেনা বেগম মুখ বাঁকিয়ে ঘরের দিকে পা বাড়ান। ইফতেখার সাহেবও চলে যেতেই সেখানে উপস্থিত হয় সজল। আর সজলের দিকে চোখ যেতেই উপমার রাগ উঠে যায়। এক প্রকার তেড়ে গিয়ে সজলকে কিছু বলতে যাবে, তার পূর্বে সজলকে বলে ওঠে, কইছিলাম না তোরে আমার কাছে আসতে হইব, এক রাতের জন্য হোক আর নইলে সারা জীবনের জন্য হোক। দেখ ঘুরে ফিরে তুই আমার জালে আটকা পড়লি। উপমা তৈরি থাকিস, দেখা হইব। ভালো হইব না কিন্তু সজল ভাই, আপনার ভালো মানুষের পর্দা আমি খুইলা দিমু। আর একটা কথা ভালো কইরা শুইনা রাখেন, এই বিয়া দুঃস্বপ্নেও কোনোদিন হইব না। বলেই সজলকে পাশ কাটিয়ে ভিতরের দিকে চলে যায় উপমা। ছোট পোনা সবটা দেখলে ও ভয়ে জড়সড় হয়ে আর মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি। ঘণ্টাখানেক পরে বড় বড় পায়ে উপমার রুমে প্রবেশ করলেন আমেনা বেগম। উপমা তখন খাটের সঙ্গে হেলান দিয়ে আনমনে বসেছিল। চেহারা খানিকটা ফ্যাকাশে, ঠোঁটের কোণটাও কোটে ফুলে আছে, তাতে রক্ত জমে আছে কিছুটা। আমেনা বেগম ঘরে প্রবেশ করতে ভ্রু কুঁচকে ফেললেন। বিছানায় একটু আগে যে শাড়িটা ছুঁড়ে ফেলে গিয়েছেন সেই শাড়িটা এখনই সেভাবেই পড়ে আছে। আর বাদ বাকি কিছু সাজ সামগ্রী ছিল তাও এলোমেলো হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। উপমার এমন গা ছাড়া ভাব দেখে মুহূর্তেই তেলে বেগুন জ্বলে উঠলেন তিনি। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হুট করে উপমার খোলা চুলে মুঠি চেপে ধরতেই হকচকিয়ে যায় উপমা। সাথে ব্যথায় কুকড়ে গিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে সে। মুখ পুরি ন্যাকামি করিস? গতবার ওই একই নাটক সাজাইয়া বিয়া ভাঙিয়া দিছিলি। মুখে বড় বড় কথা, পড়াশোনা করুম, ডাক্তার হম। ন্যাকামি কইরা বিয়া ভাঙা শহুরে পোলার লগে ঘুইরা ঘুইরা প্রেম করতেছিলি। এখনকার কথার কান খুইলা শুইনা রাখ। এইবারের বিয়েতে যদি মত না দিস তাহলে তোদের দুই বোনের এই বাড়ির অন্ন বন্ধ কইরা দিমু আমি। চুলের মুঠি ধরা অবস্থাতেই জোর গলায় শাসিয়ে বলে ওঠেন আমেনা বেগম। অন্যদিকে অতিরিক্ত টান খাওয়াতে ব্যথায় চোখে কার্নিশ বেয়ে টপ টপ করে পানি ঝরছে উপমার, কিন্তু মুখ ফুটে কিছু বলে না সে। বেশ কিছুক্ষণ পরে আমেনা বেগম উপমার চুল ছেড়ে দেন, অতঃপর কর্কশ কণ্ঠে গর্জে ওঠেন, আর মাত্র আধ ঘন্টা সময় দিলাম তোরে, সুন্দর কইরা শাড়ি পইরা তৈরি হইয়া নে। তোর আব্বা কাজী সাহেব আর সজল আইলেই তোকে বিয়া পড়ানো হইব। গতবারের মতন ভুল করার চিন্তাও করিস না উপমা। বলেই তিনি গটগট করে রুমের বাইরে বেরিয়ে পড়লেন। অন্যদিকে উপমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে এক প্রকার। কিন্তু যত যাই হোক, কোনো মতেই এই বিয়েতে মত দেওয়া যাবে না। কিন্তু উপমা জানে না এর পরিণতি কি। তার একটা সিদ্ধান্তে কত কিছু পরিবর্তিত হয়ে যেতে পারে। অপরদিকে ত্রিমোহিনীর সাথে সংযুক্ত মেঘনা নদীর শাখা যেখানে যোগাযোগের মাধ্যম হয়, ইফতেখার সাহেবও বর্তমান সেখানে উপস্থিত হয়েছেন। পাশে সজল উপস্থিত আছেন। কিছুক্ষণ বাদেই দূর হতে ধেয়ে আসা মোটরবোটে করে একজন মধ্যবয়স্ক লোক এসে নামে নদীর পারে। ইফতেখার সাহেবকে চোখে পড়তেই মুখে হাসি হাসি ভাব নিয়ে ইফতেখার সাহেবের দিকে এগিয়ে যান তিনি। ইফতেখার সাহেব বসে বসে তামাক চিবোচ্ছিলেন আর পাশেই বসে থাকা সজলকে বাহবার সাথে বলে ওঠেন, বুঝলা সজল, তোমার মধ্যে দিন দিন আমি নিজেরই দেখবার পারতাছি। তোমার যা কূটনৈতিক বুদ্ধি তাতে এমনিতেই যে কোনো বাজে চোখ বন্ধ করে জিতন যায়। তাছাড়াও শেষ সময় যদি এই কৌশল কইরা ভালোই হয়েছে। সাপও মরবো, লাঠিও ভাঙবো না, খুন খারাপি ছাড়াই যে উপমারের সহজে হাতের মুঠোয় আনন্দ যাইব, তুমি না থাকলে বুঝতামই না। ইফতেখার সাহেবের মুখে নিজের প্রশংসা শুনে শয়তানি হাসি দেয় সজল। বিড়বিড় করে ধীর গলায় বলে ওঠে, ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, সব তো আপনার কাছ থেকেই শিখা। আর উপমা যে এত সহজেই পাউন যাইব তা আমিও ভাবি নাই। কিছু কইলা সজল? জিজ্ঞেস করেন ইফতেখার সাহেব। সজল কিছু বলতে যাবে তার পূর্বে সেখানে উপস্থিত হয় সেই মধ্যবয়স্ক ব্যক্তি। লোকটিকে দেখে ইফতেখার সাহেব হেসে উঠে দাঁড়ান। অতঃপর কিছুক্ষণ আলাপচারিতা করে নিজের হাতে থাকা একটা কালো ব্যাগ সেই লোকটাকে ধরিয়ে দেয়। লোকটিও ব্যাগ খুলে ভালো মতো দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা। গুনে গুনে 25টা ড্রাগসের প্যাকেট পেতেই তিনি মুচকি হেসে নিজের পকেট হতে দুটো মোটা বান্ডিল টাকা এগিয়ে দেয় ইফতেখার সাহেবের দিকে। ইফতেখার সাহেবও বিনিময়ে মৃদু হেসে সেই টাকাটা নিয়ে নেন আর লোকটিও বিদায় নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। নববধূর গায়ে বিয়ের কোনো সাজ সামগ্রী নেই বললেই চলে। উদাসীন মুখশ্রীতে চরের দাগ স্পষ্ট ফুটে আছে। হ্যাঁ, একটু আগে ইফতেখার সাহেব দ্বিতীয় দফায় হাত তুলেছেন উপমার গালে, আর সেটার কারণ হলো উপমা বিয়েতে রাজি হয়নি বলে। উপমার নির্দেশ তো সরিয়ে বিন্দুমাত্র শক্তি নেই যে এখন এত কিছুর প্রতিবাদ একা করতে পারবে। নিজের প্রাণও যদি উপোৎসর্গ করে দিতে হয় তাও সে করবে, কিন্তু এ বিয়ে কোনো মতে
করবে না বলে ঠিক করেছে সে, আর এজন্যই তাকে এসব অমানবিক নির্যাতন সহ্য করতে হচ্ছে। উপমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফতেখার সাহেব সদ্য মেজাজ নিয়ে উপমার দিকে তেড়ে যান। এই কানে কি কথা যায় না? মূর্তির মতন এখানে দাঁড়ায় আছিস কেন? আমি যখন একবার কইছি সজলের লগে তোর বিয়ে হইব, তার মানে হইবই। আর যদি না হয় আজ এই বাড়িতে থেকে তোর লাশও খুঁজে পাইব না কেউ। ইফতেখার সাহেবের কথা শুনে মুহূর্তে সেই পুরনো উপমা জেগে ওঠে। চুপচাপ সহ্য করছে বলে এতটাই দুর্বল ভেবে তার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ইফতেখার সাহেব। না, এভাবে চুপ থাকা আর সম্ভব না। হ্যাঁ, যেভাবে আমার অয়ন্তিকা মাকে খুন করেছিলেন, তাই তো? কি এমন অপরাধ করেছিল আমার মা, যার জন্য আমার মাকে খুন কইরা ফেললেন আপনি? আর আমি এমন কোনো ভুল করি নাই যে তার মাসুল দেয়ার লাইগা আমার সজল ভাইরে বিয়া করতে হইব। শান্ত গলায় জিজ্ঞেস করা উপমার প্রশ্নে ইফতেখার সাহেবকে কিঞ্চিত পরিমাণ বিব্রত করে দেয়। মেয়েটা মোটেও ভয় পাচ্ছে না তাকে, বরং বারবার তাকে প্রশ্ন উল্টো করে করছে। বাকি কথা এড়িয়ে যেতে চাইলে উপমা ফের দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি হইল বলেন, কেন খুন করছিলেন আমার মাকে? এই কারণে যে সে আপনার অপকর্মের বাধা দিছিল বইলা? তাইলে শুই না রাখেন, অয়ন্তিকা মায়ের মতন আমারেও যদি খুন কইরা ফেলান, তবু আমি সজল ভাইরে বিয়া করব না। উপমার প্রশ্নে ইফতেখার সাহেবের রকচটা মেজাজে আরো এক ধাপ বিগড়ে যায়। মেয়েটা আসলে হয়েছে অয়ন্তিকার মতো, কথায় কথায় অযথা প্রশ্ন করে বসে থাকে। আমি খুন করছি অয়ন্তিকারে, আমি খুন করছি। আর যদি দরকার পড়ে আজকে তোরাও খুন করবো। উপমার প্রশ্নোত্তরে ইফতেখার সাহেব প্রায় চেঁচিয়েই বলে ওঠেন উক্ত বাক্য। তার কথা শুনে উপমাও স্থির হয়ে যান, যেন এই মুহূর্তে আর কোনো কথা তার শ্রবণ হচ্ছে না। এর মাঝে পুনরায় ইফতেখার সাহেব তার মুখ খুলেন। অয়ন্তিকারে যখন প্রথম বিয়া করে আনলাম তখন এত জমি ভিটা কিছুই ছিল না। ফাঁকা গোরস্থানের মতো জায়গায় একখান সনের ঘর ছিল, যেখানে খুব অভাবের সংসার চলতেছিল। আর যার ভিটার কাজ করতাম সেও তেমন একখান পয়সা করে দিত না। এইভাবে যখন দিন যাইতেছিল তখন আর হরিবাবুর সঙ্গে দেখা হয় আমার। সদরে নাকি তার বিরাট ব্যবসা আছে, এই কথা কইয়া আমারও তার ব্যবসায় যোগ দিতে কইল। আর এইটাই কইল যে ব্যবসায় লাভ হইলে মেলা টাকা দিব। সংসারের কথা ভাইবা তখন হাত মিলাই হবিবাবুর লগে মেলা দিন যাওয়ার পর যখন সে আমারে সদরে নিয়ে গেল প্রথমবারের লেগে, তখন তার ব্যবসাখানা দেখে ভয় পেয়ে যাই আমি। বিভিন্ন ছুরি বন্দুক থাকে প্রতি লোকজনের কাছে, আমি গেলে আমারও তা ধরায় দেয়, সাথে করে হরেক রকমের নেশাপাতির জিনিস। এইসব এক জায়গা থেকে অন্য জায়গায় পরাপারের কাজে নাকি কখনো কখনো খুন খারাপিও করতে হয়। এইটুকু বলেই থামলেন ইফতেখার সাহেব। আর উপমা সবকিছু অবিশ্বাস্য হয়ে কর্ণপাত করছে। তার মায়ের হত্যাকারীর এমন বর্ণনা তার পুরো শরীরে কাঁটা ধরিয়ে দেয়। অন্যদিকে ভরা প্ল্যাটফর্মে বহু কষ্টে ভিড়ভাট্টা ঠেলে শায়নার আবেগ ট্রেনে প্রবেশ করছে। বের হতে একটু বেশি দেরি হয়ে গেছিল বোধ হয়। অবশ্য ট্রেন ছেড়ে দিয়েছে আধ ঘন্টা আগেই। শায়নার আবেগ নিজ নিজ সিট খুঁজে নিয়ে সেখানে অবস্থান করেছে। আর একটু পরে হয়তো ট্রেন সিলেট ছেড়ে বেরিয়ে পড়বে। সিটের সাথে হেলান দিয়ে বসে রইলেও আবেগের দৃষ্টি সম্পূর্ণ বাইরের দিকে। ধীরে ধীরে এক জায়গার প্রতি দূরত্ব বেড়ে চলেছে তার। এই তো কিছুদিন আগেই তো কাজের জন্য এসেছিল সে ত্রিমোহিনীতে, কিন্তু এখানে এসে সে যে বাজেভাবে মায়া আটকে যাবে তা কে জানতো। 20 দিন যেন চোখের নিমিষেই কেটে গিয়েছে। মহৎ লোকেরা একটা কথা ঠিকই বলে যে ভালোবাসার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আবেগ যখন বাইরে তাকিয়ে এক ধ্যানে মগ্ন হয়ে ওঠে এসব ভাবছিল, তখন তার পকেটে থাকা মুঠোফোন বেজে ওঠে নিজস্ব রিংটোনে। পকেট হতে ফোনটা বের করিতে ঈশিতা মা নামটা স্ক্রিনে জল জল করতে থাকে। কল রিসিভ করতে অপর পাশ থেকে স্নেহের কণ্ঠস্বর ভেসে আসে। কেমন আছিস বাবা আবেগ? মায়ের কণ্ঠ শুনে সেকেন্ডে কয়েক চুপ হয়ে থাকে আবেগ, অতঃপর মৃদু হেসে প্রত্যুত্তরে বলে ওঠে, আমি আসছি মা, আমি তোমার কাছে ফিরে আসছি। দাইনের প্রহর গড়িয়ে অপরাহ্নে পড়েছে, সাথে করে সূর্যের তেজস্ক্রিয়তা পশ্চিমে খানিকটা হেলে পড়েছে। চেয়ারম্যান বাড়ির উঠোনে থমথমে পরিবেশ বিরাজমান। ইফতেখার সাহেব সহ সকলে গম্ভীর মুখে, বিশেষ করে উপমা ইফতেখার সাহেবের দিকে দৃষ্টি গভীরে তাকিয়ে আছে। একটু আগে থেকে ইফতেখার সাহেবের মুখ থেকে যা যা শুনেছে তাতে ক্রমাগত অবাকই হচ্ছে সে। তাকে আরো এক ধাপ অবাক করে দিয়ে ইফতেখার সাহেব পুনরায় বলে ওঠেন, তখন অয়ন্তিকা পোয়াতে আস্তে কইরা সনের ঘর থেকে টিনের ঘর হইল। এই আশেপাশের ভিটা জমিও 3-4 খান নিয়ে চাইলো। এইসব উন্নতি দেখে তোর মা অয়ন্তিকা মনে করা শুরু করলে এইসব বুঝি তোর আগমনের কারণেই ঘটতেছে। অথচ ওই সময় আমি এইসব ব্যবসায় বহুত গভীরে জড়াই গেছি। ব্যবসায় খালি লাভই হইতে শুরু করলো। আর হরিবাবু ততদিনে এক দুর্ঘটনায় গত হইয়া গেছেন।
তা সব ঠিকঠাকই চলতেছিল, বিপত্তি ঘটলো তখনই যখন তোর বয়স 1 বছর। চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্রে যখন আমার নাম উঠলো, তখন এই গ্রামের সেই সময়ের মোড়ল নজরুল মোহাম্মদ আমার পিছনে লোক লাগায়। লোকখান একটু বেশি নাক গলায় ফেলছিল আমার নিয়ে, তাই সেই সমস্যা একদম গোড়া হয়ে সহই উপড়াই ফেলছিলাম, যাতে করে এই ক্ষমতার পথে কেউ বাধা না দিবার পারে। তাই ওই যে কইলাম, অয়ন্তিকা বরাবরের মতো একটু বেশি উৎসুক ছিল আমার ব্যাপারে। এই জন্যই মাইয়া মাইসেরা অত পড়ালেখা করার লাগে না, এরা অল্পতেই বেশি উড়ে। আর এই সামান্য পড়ালেখার জোরে অয়ন্তিকাও তার চালাকি দিয়ে আমার এইসব কাজের ব্যাপারে সব যায় না যায়, তখন সেটা তার জন্য কাল হইয়া দাঁড়ায়। মায়েরার একটু বোকামিল লেগে অল্প বয়সে প্রাণ হারাইতে হইল। কি দরকার ছিল এইসব নিয়ে ঘাটাঘাটি কইরা তো তা পুলিশের কাছে জানানোর। অয়ন্তিকা যদি এরা না করতো তাহলে আজ তোর মা আর পুলিশ দুজনেই বাইসা থাকতো। কষ্ট লাগে মাঝে মধ্যে, কিন্তু কি করবো বল, আমার কাছে আবার জানার আগে ওই ক্ষমতাটুকুই বেশি প্রিয়। ওইটা আর চাইলেই কি তা হাতছাড়া করানো যায়? এবার যেন সবচেয়ে বড় ধাক্কাটা উপমায় খায়। সজল আর আমেনা বেগমের মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই, যেন তারা সব আগে থেকেই জানে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে চিনতে আজ একটু বেশি কষ্ট হচ্ছে উপমার। জন্মদাতা পরিচয় ছাড়াও যে তার পেছনে এত বড় ভয়ঙ্কর অমানবিক চরিত্র লুকিয়ে আছে তা কল্পনাও করতে পারেন সে। তার মানে সত্যি সত্যি সেদিন অয়ন্তিকা মাকে আপনি ওইভাবে খুন করছিলেন? ধরা গলায় জিজ্ঞেস করে ওঠে উপমা। আখি যুগল অশ্রুসিক্ত হয় তার। উপমার প্রশ্ন শুনে ইফতেখার সাহেব মোটেও অবাক হননি কিংবা হকচকিয়ে যাননি, বরং নির্দ্বিধায় বলে ওঠেন, হয়, ঠিকই কইছিস তুই। সেদিন ওইভাবে অয়ন্তিকার লাশটা আমি ফেলেছিলাম ওই নর্দমায়। সেদিন রাইতেও যখন তোর মা অয়ন্তিকা এইসব বিষয় নিয়ে আমার হুমকি ধামকি দিচ্ছিল, তখনও আমি তারে বুঝাই গেছি যে না, এইসব বললে লাভ হইব না। আর আমি যদি জেলে চলে যাই তাহলে 2 মা মাইয়ার কি হবে? কিন্তু উড়ন্ত পাখি যখন হাতছাড়া হইয়া যায়, তখন কি আর তারে খাঁচায় ফেরানো যায়? পানি বেশি দূর গড়াই গেছিল, তাই ভাবলাম গোড়া শুদ্ধ সেই আগাছা উপড়ে ফেলা দরকার। তাই তো তোর মা যখন রাত 2টায় গভীর ঘুমে তলায় গেছিল, তখন আমার জমির ধান কাটার দাটাই কামে আইলো। অনেকদিন ধরে ঘষা মাজা হয় না দেখা বেচারের গলায় সেইটা চালানোর পর মুরগির মতো ছটফটাইতেছিল। তো চিন্তা করিস না, তোর মার কষ্ট দেখে আমিও নিজের আর সামলাইতে পারিনি। তাই দ্বিতীয়বার সেটা গলায় চালানোর মিনিট কয়েক বাদ এই চাতক পাখি শান্ত হয়ে গেছে। রাত গভীর হইতে শুরু করলো, সাথে করে একজনের খুন হওয়ার কাহিনী রহস্য। অবশ্য সকাল হওয়ার আগে সবকিছু এমনভাবে সাজানো হয়েছিল যে তাতে যে দেখবো সেই বলবে কোনো সন্ত্রাসীর কাম। তো আমার এই কামে অবশ্য সাহায্য করছিল সজলের বাপ হারুন। যাক, মেলা খান কইয়া ফেলছে। এই আমেনা এক মগ ঠান্ডা পানি নিয়ে হয়তো গলাটা ভারী শুকাইয়া গেছে আমার। ইফতেখার সাহেব বলতে দেরি, আমেনা বেগমের ছুটতে দেরি নাই। অন্যদিকে উপমার পায়ের তলা দিয়ে যেন মাটি সরে গিয়েছে। আশার সরিয়ে প্রাণের সঞ্চার নেই বললেই চলে। একজন কি করে পারে ক্ষমতার লোভে পড়ে এত নৃশংসভাবে হত্যা করতে কাউকে? এসব ভাবতে ভাবতেই উপমার শরীর হিম হতে শুরু করেছে। বাবা নামক শব্দটার প্রতি এখন আর বিশ্বাস নেই তার। এভাবে এক পর্যায়ে তার শরীর আর তার সায় দেয় না। মুহূর্তে হাঁটু গেড়ে মাটিতে ধপ করে বসে পড়ে উপমা। মিনিট 5 পরেই আমেনা বেগম পানি ভর্তি মগ নিয়ে এসে ইফতেখার সাহেবের দিকে এগিয়ে দিতেই ইফতেখার সাহেব সেটা নিয়ে ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নেন। উপমার এমন করুক শোচনীয় পরিস্থিতিতে আমেনা বেগম আর চোখে তাকিয়ে পৈশাচিক হাসি দেন, যেন ঘটনাটি তার কাছে বেশ মুখরোচক। কিন্তু ক্ষমতার জোরে আর কতদিন এভাবে মানুষ খুন করতে থাকবেন চেয়ারম্যান সাহেব? আপনার কি মনে হয় না যে আপনার এইবার সেই সব রহস্য হাটে হাড়ি ভাঙতে চলেছে? হঠাৎ করেই পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে বেশ নড়েচড়ে ওঠেন ইফতেখার সাহেব, সাথে উপমাও। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই খেয়াল করেন সেদিনের মতো আজও কনস্টেবল আলী সহযোগে দাঁড়িয়ে আছেন অফিসার আমান। কই, আজ তো তাকে কোনো খবর দেওয়া হয়নি, তাহলে সে এখানে কি করছে? তবে কি উপমাই কোনোভাবে অফিসারের আমানকে খবরটা দিয়েছে? মনে মনে এসব ভাবলে মুখশ্রীতে কোনো চিন্তার ছাপ নেই ইফতেখার সাহেবের। তিনি যথেষ্ট স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠেন, আর অফিসার সাহেব, আপনি তো হঠাৎ করে আমার বাড়িতে আর কি সব বলতেছেন খুন খারাপি নিয়া? এই আমেনা, বড় সাহেব গোলাইয়া 2 কাপ চা আনো কড়া লিকার দিয়া। ইফতেখার সাহেবের কথা অনুযায়ী চুপচাপ ভিতরে চলে যান আমেনা বেগম। সব ঠিকঠাক থাকলেও সজলের মুখশ্রীতে হালকা চিন্তার ছাপ ফুটে উঠেছে, যা অতটা স্পষ্ট নয়। অফিসার আমানও মুখ খোঁচকি হাসলেন। অতবার ভিতরে প্রবেশ করে একবার উপমার দিকে তাকালেন। মেয়েটার উপর যে একটু আগেই বেশ খানিক অত্যাচার হয়ে গিয়েছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমান সাহেবের সামান্য গলা খাকারি দিলেন, অতিথি আপ্যায়ন আপনার করতে হবে না চেয়ারম্যান সাহেব। দেখুন না, আমরাই আপনার অতিথি আপ্যায়ন করতে চলে এসেছি। তো এখন কি আপনি আমাদের সাথে সোজাসুজি চলবেন নাকি? অফিসার আমানের পুরো কথা শেষ হওয়ার পূর্বেই ইফতেখার সাহেব ভ্রু কুঁচকে ফেললেন।
কি কইতে চাইতেছেন অফিসার সাহেব? যা কইবেন তা সরাসরি বইলা ফেলেন। এইটাই যে একটু আগে আপনার সব অপরাধের স্বীকারোক্তি এই রেকর্ডারে রেকর্ড হয়ে গিয়েছে। তাছাড়া আজকে সকালে নদীর পাড়ে আপনার আর সজলের মাদকদ্রব্য মালামাল পরিবহনের ভিডিও ফুটেজ রয়েছে। এত প্রমাণ থাকতেও আপনার আপ্যায়ন কিভাবে না করি চেয়ারম্যান সাহেব? তাই তো আর বিলম্ব না করে চলে আসলাম আপনার কাছে। কনস্টেবল আলী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান গিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবকে অতিথি আপ্যায়নের জন্য নিয়ে চলুন। অফিসার আমানের কথা শুনে উপমা চমকালেও ইফতেখার সাহেব বোধ হয় একটু চমকাননি। তার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে তিনি এমন কিছু হওয়ারই আশঙ্কা করছিলেন। অন্যদিকে উপমা গোল গোল চোখে অফিসার আমানের মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সেদিনের পথিমধ্যে তার দোয়া কবুল হয়ে গিয়েছিল, আর অফিসার আমানের সঙ্গেও তার দেখা হয়েছিল। আর সেদিন অফিসার আমানকে তার সাথে দেখা ও শোনা সবটুকুই খুলে বলে উপমা। এটাই যেন ইফতেখার সাহেবের প্রতি সবচেয়ে বড় প্রমাণ ছিল অফিসার আমানের নিকট। এ পর্যন্ত বলা অফিসার আমানের কথাগুলো শুনে তাচ্ছিল্যে হাসলেন ইফতেখার সাহেব, যা কিছু পরেই অট্টহাসিতে রূপান্তরিত হলো। আমান সাহেবও তার এ উদ্ভট আচরণের কারণ খুঁজে পাননি। আপনার কি মনে হয় অফিসার সাহেব? আমার কি এতটাই বলদ মনে হয় যে আমি এত সহজে আপনার কাছে ধরা দিব? ইস, আপনি তো দেখি মস্ত বড় ভুলে ডুবে আছেন। আপনি কি কইরা ভাবলেন যে আমি আমার ক্ষমতার খেলায় এত সহজে সবকিছু হাতছাড়া কইরা দিব? এইসব খেলায় মাথা কাটাইতে হয়, বুঝলেন? এইসব ছবি ক্লিপ শব্দ আমার কিছু করতে পারবো না। আর ধরলাম পারলেও, কিন্তু আমার খেলায় যে একটা গুটির আয়ু একদমই শেষ, তাই না উপমা? শেষোক্ত কথাটি ভাবার তো বুঝিয়ে উঠল না উপস্থিত কেউই। বাহিত হলো মিনিট কয়েক। উপমার চঞ্চল চোখ খুঁজলো চারদিকে কাউকে। হ্যাঁ, মুহূর্তেই তার মস্তিষ্কের সব নিউরনগুলো জাগ্রত হয়ে উঠল। পূর্ণা, মেয়েটা কোথায়? আশেপাশে তো তাকে দেখাই যাচ্ছে না। পূর্ণা কোথায় আব্বা? ধাদস্থ কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে উপমা। এই জন্য তো তোরে বুদ্ধিমূর্তি বলি উপমা, একদম অয়ন্তিকার মতন। দেখ, কেউ না বুঝলো তুই ঠিকই বুঝে ফেলছিস। কথারে ঘুরাই পাচায়েন না আব্বা। পূর্ণা কই? ওরে কই লুকায় রাখছেন? আমি যদি বইলেই দিই তাহলে খেলা জমবো কি করে? পারলে খুঁজে নে পূর্ণারে, সময় মাত্র 15 মিনিট। ইফতেখার সাহেবের কথা শুনে ভয়ে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে উপমার। ভয়ঙ্কর কিছু হতে চলেছে আজ। অফিসার আমার মুহূর্তে তার গান বের করে ইফতেখার সাহেবের দিকে তাক করেন। চেয়ারম্যান সাহেব, ভুল করেও কিছু করার চেষ্টা করবেন না। চুপচাপ বলুন, পূর্ণা কোথায়? কি করেছেন আপনি তার সাথে? হ্যাঁ অফিসার, শান্ত হও। এত চিন্তা শরীরের জন্য ভালো না, আর ওইসব দেখায় লাভ নাই। তার চেয়ে বরং তুমি এইটা দেখো। বলেই সাদা পাঞ্জাবির পকেট থেকে ছোট আয়তকার রিমোট বের করলেন ইফতেখার সাহেব। অফিসার আমানের দেখে আর বেগ পেতে হয় না ইফতেখার সাহেব কি করতে চলছেন। এই যে এটা কি দেখতেছো? একটা পুরনো যান আমার হাতে। যদি এখানের লাল বাটনে আমি একবার ভুল করে চাপ দিই তাহলে ওই 15 মিনিটেও থাকবো না পূর্ণার জীবনে, সব বুম হয়ে যাইব। ইফতেখার সাহেবের কথা শুনে শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায় উপমার। কোনো বিলম্ব না করে যে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে অফিসার আমানের কথা ভেসে আসে। উপমা, ভেতরে যেও না, ভেতরে বোমা আছে, সেগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। কিন্তু সেগুলো আর উপমার কর্ণচোর হলো না উপমার। সেসব না শুনেই সে ছুটতে লাগলো ভেতরের দিকে। প্রথমে নিজের ঘরটাতে ভালোভাবে পরখ করে নিল সে। পুরো আনাচে কানাচে খুঁজেও পূর্ণার হদিস পেল না। একে একে ইফতেখার সাহেবের রুম থেকে শুরু করে সবটা খোঁজা শেষ প্রায়, কিন্তু পূর্ণা কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এমন কোথাও কি আছে যেখানে পূর্ণাকে লুকিয়ে রাখা হয়েছে? একে তো সময় নেই, তার উপর মাথা কাজ করছে না উপমার। এভাবে ভাবতে ভাবতেই তার চোখ পড়ে বেশ কয়েক বছর পুরনো একটা ছোট পকেট রুমে। অয়ন্তিকা মাঝে মধ্যে এখানেই সময় কাটাতো, তবে তার মৃত্যুর পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। 7-5 না ভেবেই সে এগিয়ে যায় রুমের দিকে। তড়িঘড়ি করে রুমটার সামনে গিয়ে উপমা দাঁড়ায়। বাইরে থেকে বেরিয়ে অফিসার আমান ডেকে চলেছে, কিন্তু হাতে যে সময় একদমই নেই। বড়জোর আর 5-7 মিনিট রয়েছে। এরই মাঝে পূর্ণাকে নিরাপদে এখান থেকে বের করতে হবে তার ভেবেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে উপমা। চারপাশে মাকড়সার জাল বাজেভাবে বিশালাকার ছড়িয়ে ছিটিয়ে আছে। তার উপর ধুলোর গন্ধ তো আছেই। অনেক বছর বন্ধ থাকায় ভিতরে যেতেই একটা উটকো গন্ধ এসে নাকে বিঁধল উপমার। এই জায়গায় পূর্ণাকে খুঁজেই পাবে বাকি করে। একে একে পুরো আলমারি পুরোনো দিনের মটকা খুঁজে পেলেও পূর্ণাকে আর খুঁজে পেল না উপমা। এবার সত্যি কান্না পাচ্ছে তার। বেশি দেরি হলো যে অয়ন্তিকার মতো পূর্ণাকেও হারিয়ে ফেলবে সে। এরই মাঝে হঠাৎ করে কোনো বাস্তব নড়চড়ার শব্দ কর্ণগোচর হতেই কিঞ্চিত কেঁপে ওঠে সে। আওয়াজটা তো একদম কর্নার থেকে আছে। ভয় না পেয়ে আওয়াজ অনুসরণ করে সেদিকেই পা বাড়ায় উপমা।
একটা বস্তার ভিতর কিছু একটা নড়ছে। পূর্ণার কথা মনে পড়তে ভয় পেয়ে যায় সে। বিলম্ব না করে দ্রুত বস্তার গিট খুলতেই ভিতর থেকে পূর্ণার দেহ বেরিয়ে আসে। মেয়েটা ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে, তার উপর হাত পা মুখ বেঁধে রেখেছে। সাথে সাথে সেগুলো খুলে ফেলতে আতঙ্কে ভরপুর হয়ে থাকা পূর্ণ উপমাকে জড়িয়ে ধরে। পুরো শরীর ভয়ে কাঁপছে তার, নিঃশ্বাস নিতেও বেশ বেগ পেতে হচ্ছে তাকে। পূর্ণা, তুই ঠিক আছিস? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে দেয় উপমা। পূর্ণাও খুব কষ্টে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। উপমাও পূর্ণাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় ইফতেখার সাহেবের বলা সেই ভয়ঙ্কর কথা, এ বাড়িতে বোমা আছে আর তা যে কোনো সময় ফেটে যেতে পারে ইফতেখার সাহেবের ইশারায়। পূর্ণাকে সুরক্ষিতভাবে বের করে অফিসার আমানের কাছে তাকে ঝুঁঝিয়ে দিতে হবে, না হলে ইফতেখার সাহেব যে কোনো সময় তার ক্ষতি করতে পারে। পূর্ণ, চল তাড়াতাড়ি, এখানে বোমা আছে যা যে কোনো সময় ফাইটটা যাইতে পারে। উপমার কথা শুনে ভয় পেয়ে যায় পূর্ণা। ভয়ে আড়ষ্ট হয়ে উপমার হাত ধরে উড়ে দাঁড়ায় সে। তৎক্ষণিক রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে পৌঁছতে পা দুটো থমকে যায় উপমার। পাশের রুমটা তো তারই, আর এখানেই তো রয়েছে তার প্রয়োজনীয় সবচেয়ে প্রিয় সামগ্রী, যা তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিছু একটা ভেবে সে পূর্ণা হাত ছেড়ে দেয় সেই মুহূর্তে। পূর্ণা, তুই বাইরে যা, বাইরে গিয়ে সোজা অফিসার আমানের কাছেই যাবি, আর কোনো দিকে তাকাবি না, পেছনে তো ভুল কইরাও না। উপমার কথা ভাবার তো হলো না পূর্ণার। সে ফ্যালফ্যাল দৃষ্টিতে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলছে উপমা? সে চলে গেলে উপমার কি হবে? না বুবু, আমি তোমারই ছাড়া যাবো না, তুমিও আমার সাথে চলো। এক প্রকার জেদ ধরে বসে পূর্ণা। বলছি না তোরে এখান থেকে যেতে, আমি ঠিকই পেছনের দরজা দিয়ে বাইরে যাইমু, তুই চিন্তা করিস না। হাতে সময় নাই পূর্ণা, তাড়াতাড়ি বের হয় এখান থেকে, আর কোনো কথা বলবি না, তোরে আমার কসম, যা এখান থেকে। উপমার দৃঢ় কথার সামনে দমে যায় পূর্ণা। কিছু বলতে পারে না সে, শুধু এক পলক উপমার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রয়। অতঃপর উপমার কথা অনুযায়ী বারান্দার দরজার দিকে গিয়ে দাঁড়ায় সে। এই সুযোগে উপমা নিজের রুমে গিয়ে দিকে পা বাড়ায়। মায়ের নিজের ডায়েরির সঙ্গে তার ভালোবাসার মানুষটির দেয়া আমানত তার কাছে সংরক্ষিত রয়েছে। জিনিসটা যে শুধু তার নয়, লকেটটির সঙ্গে আবেগ এর মায়ের স্মৃতিও জড়িয়ে আছে। দ্রুত গতিতে সেই ভাবনা নিয়েই এগিয়ে যায় উপমা। অফিসার আমান সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এই আশায় উপমার পূর্ণা কখন আসবে। ইফতেখার সাহেবের উপর ও আলী সাহেবকে দিয়ে কড়া নজরে রাখা হয়েছে। তিনি যে সবার আড়ালেও এত বড় মারাত্মক পরিকল্পনা তৈরি করে ফেলবেন তা জানা ছিল না অফিসার আমানের। তবুও বেশ কয়েকবার চালাকির সঙ্গে ইফতেখার সাহেবের হাত থেকে রিমোটটা বিচ্যুত করতে চেয়েছেন, কিন্তু পারেননি। এত এত প্রমাণাদি থাকা সত্ত্বেও তিনি যেন কিছুই করতে পারছেন না, কেননা দুটো নিষ্পাপ প্রাণ ইফতেখার সাহেবের হাতের মুঠোয় বন্দি আপাতত। অপেক্ষার প্রহর গোনা ছাড়া আর কোনো কিছুই যে করার নেই। অফিসার আমানের শুকনো ভাবনার মাঝে পদার্পণ করে পূর্ণা। অনেকটা হাঁপিয়ে সদর দরজায় আসতেই বসে থেকে উঠে দাঁড়ান আমেনা বেগম সহ সজল। দুজনের চোখ মুখে আতঙ্কের ছাপ। একটু আগে পানি নিয়ে আসার বাহানা করে পূর্ণাকে বস্তাবন্দি করে সেই রুমে ফেলে রেখে এসেছিলেন আমেনা বেগম। কারণ একটা ইফতেখার সাহেবের করা পরিকল্পনা বেশ খানিকটা অংশ পূর্ণা আড়ালে শুনে ফেলেছিল, কিন্তু উপমা যে নির্দিষ্ট সময়ের আগে পূর্ণাকে খুঁজে বের করবে তা কে জানতো। ইফতেখার সাহেবও একই আশঙ্কায় ভুগছেন, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। পূর্ণার দিকে চোখ যেতেই সজাগ হয়ে ওঠেন অফিসার আমান। তার মানে উপমা ঠিক সঠিক সময়েই পূর্ণাকে খুঁজে পেয়েছে। দারোগা আলীকে চোখের ইশারা দিতেই আলী সাহেব ইফতেখার সাহেবের উপর নজরদারি করতে শুরু করেন, যাতে তিনি উল্টাপাল্টা কিছু করতে না পারে। অন্যদিকে অফিসার আমানও এগিয়ে গিয়ে দ্রুত পূর্ণাকে সামলে নেন। মেয়েটা বড্ড বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। পূর্ণাকে চোখে পড়লেও উপমাকে আশেপাশে চোখে পড়ে না তার। গুনে গুনে আর মাত্র 1 মিনিট 3 সেকেন্ড রয়েছে। এই অসময়ে আবার উপমা কোথায় গেল? উপমা কোথায় পূর্ণা? প্রশ্ন করেন বসেন অফিসার আমান। ভিতরে, বুবু ভিতরেই আছে, সে নাকি পিছনের দরজা দিয়ে বাহিরে হইব। আস্তে করে বললেও পূর্ণার কথাটা সে মুহূর্তে ইফতেখার সাহেবের কানে গিয়ে পৌঁছায়। অফিসার আমান এবার একটু ভীত হন। উপমা সঠিক সময়ে বের হতে পারবে তো? উপমাকে খুঁজে বের করার জন্য ভিতরে পা বাড়াতে পিছনে হতে ইফতেখার সাহেব কর্কশ কণ্ঠে ভেসে আসে। অফিসার সাহেব, ভুল করে পা রাখেন না ভেতরে, এতে কইরা লোকসান আপনারই। এইগুলো হারাইবেন, ওইগুলো হারাইবেন। ডায়েরির ভিতর হাতরে ডায়েরি সহ প্রয়োজনীয় সামগ্রী বের করে আঁচলে লুকিয়ে নেয় উপমা। যাকে মনে তাও একটা প্রশান্তি পেল সে। দ্রুত এখন কক্ষ ত্যাগ হয়ে যেতে হবে, আর ভুল করে সামনের দরজা দিয়ে বের হওয়া যাবে না। রুম থেকে বেরিয়ে সিঁড়িঘরের পাশে দিয়ে পিছনের দিকে চলে যেতে সায়ে
উদ্দেশ্য পিছনের দরজা দিয়ে সাবধানে বাইরে বের হওয়া, কিন্তু সেখানে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। দরজা বেশ কয়েকবার ধাক্কা ধাক্কি করেও খোলা যাচ্ছে না, বোধহয় কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। ভয়ে ঘাম ঝরছে তার। তবে কি এই রূপকথার গল্পের মৃত্যুপুরীর মতো উপমার জীবনের গতি ওই মৃত্যুপুরীতে আটকে গেল? ইফতেখার সাহেবের কথা শুনে আর ভিতরে প্রবেশ করে না অফিসার আমান, তবে উপমাকে সতর্ক করার জন্য গলা বাড়িয়ে বলে ওঠেন, উপমা, তাড়াতাড়ি বের হও ভেতর থেকে, হাতে সময় নেই একদমই, আর 25 সেকেন্ড বাকি। আর অফিসার আমানের বলা এ কথাই যেন সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় উপমার জীবনের স্রোতে। লাভ নাই অফিসার সাহেব, আমার ক্ষমতার খেলায় শেষ গুটি হিসেবে তো উপমার প্রাণটাই যাইব। বলে বিদঘুটে হাসি দেন ইফতেখার সাহেব হিংস্রতার সঙ্গে। হাতে থাকা রিমোট বাটনের চাপ দিতে গেলে ভয় পেয়ে যান অফিসার আমান। ও নো শিট। দ্রুত প্রণাকে নিয়ে দৌড়ে খানিকটা দূরে দাঁড়াতে বিকট শব্দের সূত্রপাত হতেই থমকে দাঁড়ান তিনি। আশেপাশে আগুনের জ্বলন্ত শিখার ধুলোর গন্ধে পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছে মুহূর্তেই। জানালার পাশে বসে একদৃষ্টে বাইরের দিকে তাকিয়ে ছিলেন ঈশিতা বেগম। সেই কখন থেকে অপেক্ষায় আছেন যে আবেগ এসে তার সঙ্গে দেখা করবে, কিন্তু না, সন্দেহ এলো তবু আবেগের কোনো হদিশ নেই। ছেলেটা কতদিন ধরে ভালো করে আদর করে খাইয়ে দেননি তিনি। এসবের মাঝেই হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠতেই তিনি পিছন ফিরে তাকান। বাসার কাজের মেয়ে লিজা আওয়াজ শুনে দ্রুত দরজা খুলে দেয়। ঈশিতা বেগমও উঠে গিয়ে দরজার কাছে যান কে এসেছে তা দেখতে। দরজার অপর পাশে আবেগকে কাল লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে ঈশিতা বেগমের চোখ জোড়া চিকচিক করে ওঠে। মাকে দেখে আবেগও মৃদু হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। আমি ফিরে এসেছি মা। ঘড়ি কাটায় রাত 11টা বাজে। একটু আগেই রাতের খাবার খেয়ে রুমে ফিরে এসেছে আবেগ। শরীরটা একটু বেশি ক্লান্ত। খাবার টেবিলে অবশ্য মিস্টার আহিলের সঙ্গে দেখা হয়েছিল বটে, কিন্তু কথা হয়নি। রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের আবহাওয়া উপভোগ করতে উপমার সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে ব্যস্ত ছিল। তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে হসপিটাল থেকে ফোন এসেছে। কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে ডক্টর ঈশানের পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। Hey Dr. Abeg, how was the journey? It was a great journey, Dr. Ishan. এভাবেই কিছুক্ষণ আলাপচারিতায় কেটে যায় আবেগের সময়। ডক্টর ঈশানও জানিয়ে দেয় ঠিক কবে থেকে আবেগ হসপিটালে জয়েন করতে পারবে। কথা বলা শেষে আবেগ ঘড়ির দিকে তাকিয়ে দেখে নেয় ঠিক কটা বাজে। পরে এগিয়ে গিয়ে ট্রাভেল ব্যাগ থেকে উপমার দেয়া সেই রুমালটা বের করে নেয় সে। মেয়েটা যে এই অল্প সময়ের মাঝেই তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে তা ভেবে মাঝে মধ্যে অবাক হয় আবেগ। রুমালটির দিকে একদৃষ্টে তাকিয়ে বিড়বিড় করে নিজেই বলে ওঠে, ভালোবাসি মায়াবনের মায়াবতী। আচ্ছা, তারপরে কি হলো? অল্প স্বল্প উৎসুক কণ্ঠস্বর। চোখ দুটো তার উত্তর খুঁজতে মহাব্যস্ত হয়ে পড়েছে। মেয়েটির এমন অগ্রাসী কণ্ঠস্বর অনুসরণে করে তার দিকেই দৃষ্টি ফেরালো আবেগ। মেয়েটিও তার দিকেই চেয়ে আছে উত্তর জানার আশায়, কিন্তু এ উত্তর তো বিভীষিকাময়, ভয়ঙ্কর। কিভাবে মুখ ফুটে বলবে সে এরপর কি হয়েছিল? কিভাবে বলবে সে তার প্রিয়তমায় হারিয়ে যাওয়ার বেদনা সম্পর্কে? সময় গড়িয়েছে বহুদূর। মুখে আগের মতো খুব একটা মলিনতা নেই, নেই কোনো উজ্জ্বলতা। চোখের নিচে কালশিটে দাগ স্পষ্ট। আগে চশমার বদলে যুক্ত হয়েছে নতুন মোটা ফ্রেমের চশমা। বয়সও তার 25 পেরিয়ে 40-এর কোঠায় এসে দাঁড়িয়েছে। তবু এসবের সাথে আবেগের ডাক্তারি জীবনের কোনো বিশেষ যোগসূত্র নেই বললেই চলে। ডাক্তারি ক্যারিয়ার একের পর এক সফলতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আজ বিখ্যাত এক কার্ডিওলজিস্ট হিসেবে পরিচিত হয়েছে আজ সবার মাঝে। তবে আজকে নতুন করে অবন্তীর সাথে পরিচয়টা তার জীবনের পুরনো পাতাগুলোকে তার সামনেই মেলে ধরেছে। মাঝখান থেকে পেরিয়ে গিয়েছে 15 বছর। বদলেছে প্রত্যেকটা মানুষের জীবনের গতি। আজ এত বছর পর আবারও একই প্রসঙ্গে কথা উঠবে তা ভাবেনি আবেগ। সেই ঘটনার পর থেকে আবেগ প্রতিবারই তার একান্ত কিছু অবসর সময়ে ত্রিমোহিনীতে এসে কাটায়। আবার কখনো বা অফিসিয়াল কিছু কাজ হলেও আসে। এবারও ত্রিমোহিনীতে এসেছিল 5 দিন হলো সবেমাত্র। এরই মধ্যে তার পরিচয় অবন্তী নামক মেয়েটার সঙ্গে। মেয়েটার স্বভাব একটু বেশি কৌতূহলী। শুনেছে মেয়েটা নাকি কোনো প্রচলিত পত্রিকার জার্নালিস্ট এবং এখানে কোনো স্টোরি কভার করতে এসেছে। তবে স্টোরি কভার করার বদলে গত 3 দিন যাবত তার পিছনে পড়ে আছে মেয়েটা। দেখা গেল খুব ভোরে হাঁটতে বের হয়েছে আবেগ। তখনও রাস্তায় শাল জড়িয়ে কোথা থেকে যেন একটা মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। আবারও কখনো বা খোলা টঙের চায়ের দোকানে। দুদিন কোনো না কোনো ভাবে এড়িয়ে চললেও আজকে মেয়েটা সরাসরি বলেই ফেলেছে তার আগ্রহ সম্পর্কে।
আরশান শাহরিয়ার আবেগের টোটাল লাইফ স্টোরি সম্পর্কে অবন্তীর জানার আগ্রহ দেখে আবেগ ভ্রু কোচকায়। তার নিজস্ব ভাষ্যমতে সে কোনো বিখ্যাত লেখক কিংবা সুপারস্টার কিংবা কোনো বড় জ্ঞানী মনীষীও নয় যার জীবনী সম্পর্কে জানতে হবে। তবুও মেয়েটার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। আজ দুপুরের দিকে বের হয়েছিল আবেগ। পূর্ণার আজ শ্বশুরবাড়ি থেকে আসার কথা, হয়তো এতক্ষণে এসেও পড়েছে। পথিমধ্যে পুনরায় অবন্তীর সঙ্গে দেখা হয় তার। আর তখন থেকেই এ পর্যন্ত আবেগের পিছু পিছু অনেকটা পথই হেঁটে এসে পড়েছে অবন্তী। সাথে করে জেনেছেও অনেক কিছু। আবেগের কথা শুনে মাঝে মাঝে চমকে উঠেছিল সে, কেননা আবেগের মতন এমন গুরুগম্ভীর মানুষকে দেখলে বোঝাই যাবে না তার পিছনে এত এত কাহিনী লুকিয়ে আছে। আচ্ছা তারপরে কি হলো স্যার? উমা আর পূর্ণা ওরা কোথায়? আর ইফতেকার সাহেবেরই বা কি হলো? এতক্ষণ যাবৎ পুরনো অতীত ঘেটে তা বর্তমানে ফের নিয়ে আসার মধ্যে ব্যস্ত ছিল আবেগ। তবে অবন্তীর শেষোক্ত প্রশ্ন শুনে তার টনক নড়ে ওঠে। মেয়েটাকে প্রয়োজনের তুলনায় অনেকটাই বলে ফেলেছে। সেজন্য প্রসঙ্গ এড়াতে সে গলা খাকারি দিয়ে বলে ওঠে, তুমি তো এখানে স্টোরি কভার করতে এসেছো তাই না? তাহলে আমার লাইফ সম্পর্কে এত জেনে কি হবে? কোনোভাবে কি তুমি আমার স্টোরি কভার করতে আসোনি তো? আবেগের প্রশ্ন শুনে থতমত খেয়ে যায় এক মুহূর্তের জন্য অবন্তী। সাথে সাথেই মাথা দুদিকে নাড়িয়ে বলে ওঠে, নো স্যার, ইউ আর টোটালি রং। আমি এখানে স্টোরি কভার করতে এসেছি, বাট সেটা আপনার নয়। আমি তো এসব জানতে চাইছি কারণ পার্সোনালি ভাবে আমি আপনার ব্যক্তিত্বের বড় ফ্যান। এটুক বলেই একটু থামে অবন্তী। অতি পরিমাণে নার্ভাসনেস কাজ করছে তার মাঝে। এর স্টোরিটা যদি কভার না করতে পারে তাহলে জার্নালিস্টের চাকরিটা হয়তো আর বেশি দিন স্থায়ী হবে না তার কপালে। যে করেই হোক এত বড় একটা সুযোগ পেয়েছে সে, তাহলে সেটা হাতছাড়া করে কিভাবে? তবুও আবেগ সন্দিহান চোখে কিছুটা তাকিয়ে রইল মেয়েটার দিকে। ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন ওঠা যাক, আমার পার্সোনাল কিছু কাজ আছে। বলেই বসা থেকে উঠে পড়ে আবেগ। ত্রিমোহিনীর রূপ রং ও আগের চেয়ে বেশ খানিকটা পাল্টিয়েছে। আশেপাশের চিত্র যোগাযোগ ব্যবস্থা আগের থেকেও হয়েছে উন্নত। আবেগ উঠে চলে যেতে নিলে অবন্তী হতদন্ত হয়ে উঠে গিয়ে আবেগের সামনে দাঁড়ায়। কিন্তু স্যার বাকিটুকুন বললেন না যে? সরি মিস অবন্তী, আজকের মতো এতটুকুই, বাকিটুকু না হয় কাল শোনা যাবে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আবেগ। বড় বড় পা ফেলে সোজা পিচ ঢালা রাস্তায় হাঁটা শুরু করে সে। আর তার যাওয়ার পানে ডাব ডাব করে তাকিয়ে কিছুক্ষণ রইল অবন্তী। অতঃপর এক প্রকার চিল্লিয়েই বলে উঠল, ঠিক আছে স্যার, মনে থাকে যেন। আগামীকাল এই জায়গায় বিকেলে আমি অপেক্ষা করব। আবেগ শুনল অবন্তীর কথা, কিন্তু কোনরূপ প্রতিক্রিয়া না করে হাঁটতে থাকলো নিজের মতো করে। রাতের আকাশে আজ নক্ষত্রের দল একটু বেশি উজ্জ্বল, তার উপর পূর্ণিমা তিথি। সবকিছু মিলিয়ে আজ চারপাশ ঝকঝকে পরিষ্কার। ব্যালকনিতে বসেই অবন্তী ল্যাপটপে পেন ড্রাইভের সাহায্যে রেকর্ড করা ভিডিও প্রসেসিং করায় ব্যস্ত। এবারের কভারটা ঠিকঠাক করে কমপ্লিট করতেই হবে, নাহলে বসের সামনে দাঁড়ানো যাবে না। তবে ভিডিও ফুটেজগুলো পুনরায় একবার ভালো করে শুনে নিল অবন্তী। যেটুকু শুনেছে তাতে একজন স্বাভাবিক মানুষের শরীরে কাঁটা দিয়ে উঠবে। ঘরের দিকে একবার তাকিয়ে দেখতে খেয়াল করে রাত 1:30টার মতো বাজে। বেশি রাত জেগে থাকার অভ্যাস নেই অবন্তীর, তবু এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকার পর থেকেই চোখের ঘুম উবে গিয়েছে। উঠে গিয়ে কিচেন থেকে এক কাপ কফি নিয়ে পুনরায় ব্যালকনিতে এসে দাঁড়ায় সে। অবন্তী, পুরো নাম জিন্নাত আরা অবন্তী, 25 বছরে একজন জার্নালিস্ট। ত্রিমোহিনীতে আসার মূল উদ্দেশ্য হলো একমাত্র আবেগ। অনেকদিন যাবৎ কোনো স্টোরি কভার কিংবা আর্টিকেল না করতে পারায় চাকরি তার জন্য এখন হুমকির মুখে। তাই ভালো একটা স্টোরি কভার করার জন্য সার্চ করতেই আবেগের সন্ধান পায় অবন্তী। আর তখন থেকে উদ্দেশ্য আরশান শাহরিয়ার আবেগের জীবনীর উপর একটা স্টোরি কভার করা, যা অনেকটাই পূর্ণ হতে চলেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে দরজায় খটখট শব্দ পড়ে। পাশে ফিরে তাকায় আবেগ। মৃদু গলায় কে এসেছে জিজ্ঞেস করতেই অপর পাশ থেকে পূর্ণার মোলায়েম কণ্ঠস্বর ভেসে ওঠে তার কানে। ভিতরে আসতে পারি ভাইয়া? পূর্ণা, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। পূর্ণা ভিতরে আসতেই আবেগ ইশারায় তাকে বসতে বলে। পূর্ণাও চুপচাপ বসে পড়ে। মিনিট কয়েক পরে আবেগ এসে চেয়ার টেনে বসে পড়ে পূর্ণার সামনে। কেমন আছো পূর্ণা? সবকিছু ঠিকঠাক চলছে তো? রাজীব তোমার আর প্রীতির খেয়াল রাখছে তো ঠিকঠাক? আবেগের প্রশ্ন শুনে উত্তর দেয় না পূর্ণা। তার চোখের কোণে জল জমা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর তা পরিলক্ষিত হতেই খানিকটা নড়ে চড়ে বসে আবেগ।
ব্যতিব্যস্ত হয়ে পড়ে পূর্ণার কান্না জড়িত কারণে। কি হয়েছে পূর্ণা, সব ঠিক আছে তো? রাজীব কিছু বলেছে? তবুও পূর্ণার কান্না থামে না। অনেকটা কান্না করার ফলে হেঁচকি উঠে গিয়েছে। আবেগ কিছু বলতে যাবে তার আগেই ধরা গলায় পূর্ণা বলে ওঠে, আইস যদি উপমা থাকতো তাহলে দেখতে পারতো তার পূর্ণা কতটা সুখে আছে। তারও একটা সংসার হয়েছে, সে পড়াশোনা কইরা অনেক বড় হয়েছে। উপমা তো এইটাই চেয়েছিল, তার দেখানো পূর্ণ হয়েছে। কিন্তু উপমা, সে কোথায়? নিয়তি এমন নিষ্ঠুর কেন হইল তার সাথে? কি এমন দোষ করেছিল মেয়েটা? পূর্ণার কথা কর্ণপাত হতেই না চাইতেই মুখের রং উড়ে যায় আবেগের। আহত দৃষ্টিতে শুধু পূর্ণার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে সে। এরই মাঝে আবেগের রুমে এসে হাজির হয় ছোট 4 বছর বয়সী রিধি। গুটি গুটি পায়ে এগিয়ে মায়ের সামনে দাঁড়াতেই পূর্ণার চোখের জল দেখতে পায় সে। কিছু বুঝতে না পারলেও আদো আদো হাত এগিয়ে নিয়ে পূর্ণার চোখের জল মুছে দেয় রিধি। মর্মাহত আবেগের দিকে দৃষ্টি যেতে পূর্ণা বুঝতে পারে নিজের অজান্তেই সে আবেগের পুরনো ক্ষত আবার আঘাত দিয়ে ফেলেছে সে। তাই সে প্রসঙ্গ এড়িয়ে চলতে পূর্ণা বলে ওঠে, দেখছেন ভাইয়া, কথায় কথায় কয়টা বাজছে সেই খেয়ালই ছিল না। আমিও যে কি করি না, আজই আপনার পছন্দের খাবার রান্না করেছি, আসেন কয়টা খাইয়া নিবেন। থাক, তোমাকে কষ্ট করতে হবে না পূর্ণা, আমার খাওয়ার ইচ্ছা নেই। তুমি বরং রিদিকে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও, এমনিতেই রাত হয়েছে অনেক। পূর্ণাও তেমন কথা বাড়ালো না আর রিদিকে নিয়ে উঠে ধীর পায়ে বেরিয়ে গেল রুমের বাইরে। আর অন্যদিকে পূর্ণা বেরিয়ে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে আবেগ। উপমার কথা মনে পড়তেই মন বিষাদে ভরে ওঠে। মনের কোণে শুধু একটা কথাই বারবার বাজতে থাকে, তুমি বড়ই স্বার্থপর মায়াবতী, নিজের মায়ায় রেশ লাগিয়ে আবার ফের সেই আমাকে একা করেই চলে গেলে। তুমি বড্ড স্বার্থপর। অ্যালার্মের তীক্ষ্ণ শব্দ কানে পৌঁছতেই ঘুম ঘুম ভাব নিয়ে হাতড়ে হাতড়ে অ্যালার্মটা বন্ধ করে অবন্তী। ভোরের আলো ফুটেছে বেশ কিছুক্ষণ আগেই, তবে চোখে লেগে থাকা ঘুমটা রেশের এখনো কাটেনি। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে হুড়মুড়িয়ে উঠে পড়ে অবন্তী। আজ তো তার আবেগের সাথে দেখা করার কথা, তবে তাতে বেশ খানিকটা সময় আছে। তাই আপাতত উঠে ফ্রেশ হয়ে পুনরায় ল্যাপটপ নিয়ে বসেছে। এর মধ্যেই ফোনে 6টা মিসড কল উঠে গিয়েছে। সাইলেন্ট থাকায় তার খেয়াল করেনি অবন্তী। ল্যাপটপের ফাইলে নতুন করে আর্টিকেল লেখার জন্য টাইপ করতেই কিছুক্ষণের জন্য থমকে যায় অবন্তী। এভাবে একজন মানুষের বিশ্বাস ভঙ্গ করে তার অজান্তেই তাকে নিয়ে যত সব লেখার জন্য নিজের মাঝে খারাপ লাগা কাজ করে অবন্তী। তবুও সে নিরুপায়। তাই তো এত বড় একটা স্টেপ নিতে চলেছে সে। গতদিনের মতো আজকেও সে ওই একই জায়গায় বসে অপেক্ষা করছে অবন্তী, এই আশায় যে আবেগ কখন আসবে, যে করে আবেগের মুখে পুরো কথা শুনতে হবে। কিন্তু বিকেল পেরিয়েও অনেক দেরি হয়ে যাচ্ছে, আবেগের আসার কোনো নাম গন্ধও নেই। তবে কি এই আজকে আবেগ আসবে না ভেবে বসে থেকে উঠে পড়ে অবন্তী। চায়ের দোকানে বিল পরিশোধ করে সামনের দিকে পা বাড়াতেই পিছন থেকে কারো মৃদু কণ্ঠস্বর ভেসে আসে তার কানে। পিছন ঘুরে তাকাতেই আবেগের গাম্ভীর্য মুখশ্রী চোখে পড়ে তার। যাক, মানুষটা কথা রেখেছে তাহলে। হঠাৎ পিছন থেকে প্রত্যাশিত কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে থমকে দাঁড়ায় অবন্তী। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই খেয়াল করে আবেগ তার দিকে অগ্রসর হচ্ছে। সেকেন্ড কয়েক বাদেই আবেগ এসে অবন্তীর পাশে দাঁড়ায়। আসবে আবেগ এসেছে বলে অবন্তী স্বস্তি নিঃশ্বাস ফেলে। যাক, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। অবন্তীর কথার বিনিময়ে সৌজন্যমূলক হাসি দেয় আবেগ। চলুন তাহলে এখানে বসে বাকি গল্পটুকু শোনা যাক। বলেই অবন্তী পাশে থাকা বেঞ্চে বসতে নিলেই আবেগ স্বাভাবিক গলায় বলে ওঠে, এখানে না। তাহলে কোথায়? ভ্রুকুচকে জিজ্ঞেস করে অবন্তী। চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। বলেই সোজা পথ ধরে হাঁটা শুরু করে দেয় আবেগ। অবন্তীও দেরি করে না, আবেগের পথ অনুসরণ করে দ্রুত চলা শুরু করে। মিনিট 20 রাস্তা পার হতেই অবন্তী খেয়াল করে চারপাশের পরিবেশ নিস্তব্ধ অনেকটাই আগের তুলনায়। মনে একরাশ ভয় জন্ম নেয় তার। আবেগ তাকে নিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আবেগ গিয়ে একটা নদীর সামনে দাঁড়ায়। ঠিক সেই গাছ, সেই দুটো নৌকা বাঁধা, তবে পার্থক্য শুধু এইটুকু যে সময়ের বিবর্তনে তা মিলিত। গাছের পাতা ঝরে গিয়ে শুধু শিকড় আগলে একটি কাঠ দণ্ডায়মান। আশেপাশে তার শুকনো ডালপালা আছে অবশ্য। আর প্রখর রোদ তাপে নৌকা দুটোর গায়ের পাড়াতনের কাঠে ফাটল ধরেছে, সাথে করে জন্মেছে শৈবালও। আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল আবেগ।
সবকিছু পাল্টে গেলেও এই জায়গায় তেমন কোনো পরিবর্তন ঘটেনি। অন্যদিকে চারপাশে ঘুরে ঘুরে দেখছে অবন্তী। আসলে সে বোঝার চেষ্টা করছে যে আবেগ আসলে তাকে কোথায় নিয়ে এসেছে, কিন্তু পরক্ষণে আবেগের বর্ণনাতীত সব বৈশিষ্ট্য মিলে যাওয়ায় তার বুঝতে বাকি থাকে না যে আবেগ তাকে নিয়ে ব্যাখ্যায়িত সেই নদীর পাশেই নিয়ে এসেছে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ও আবেগ চুপ থাকতে দেখে অবন্তী গলা খাকারি দিয়ে বলে ওঠে, আচ্ছা, তারপরে কি হলো? ইফতেখার সাহেব, পূর্ণা আর উমা কোথায়? অবন্তীর প্রশ্নে ঘাড় ঘুরিয়ে তাকায় আবেগ, অতঃপর ধরা গলায় বলা শুরু করে। মাঝখান থেকে কেটে গিয়েছে 10 দিন। এই 10 দিনে হসপিটালের ব্যস্ততার সময় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রমশ। তাতে অবশ্য ভালোই হয়েছে একদিক থেকে, সময়গুলো দ্রুত চলে যাচ্ছে। হসপিটালের কেবিনে বসে একদৃষ্টে বাইরের দিকে তাকিয়ে উপমার কথাগুলো ভাবছিল আবেগ। মেয়েটাকে অদ্ভুতভাবে নিজের মায়ায় ফেলে দিয়েছে। যে সময়ে অসময়ে তার কথাই শুধু মনে পড়ে। হঠাৎ করে কেবিনের দরজায় টোকা পড়তেই টনক নড়ে ওঠে আবেগের। দ্রুত গলা ঝেড়ে অপর পাশে থাকা মানুষটিকে ভেতরে আসতে বলেই ডক্টর শায়ান হেলে দুলে ভেতরে প্রবেশ করেন, হাতে তার এক গাদা ফাইল। ডক্টর শায়ান, আপনি? হ্যাঁ, এখন তো লাঞ্চ টাইম, তাই ভাবলাম আপনার কেবিনে চলে আসি। লাঞ্চ করাও হয়ে যাবে, আর সাথে করে আপনাকে ইনভাইটেশনও দেওয়া হয়ে যাবে। ইনভিটেশন? কিন্তু কিসের? ডাক্তার শায়ানের দিকে খানিকটা ভ্রুকুচকে জিজ্ঞেস করে উঠল আবেগ। সিঙ্গেল থেকে চিরদিনের জন্য মিঙ্গেল হয়ে যাওয়ার ইনভাইটেশন। আপনিও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুন, বুঝলেন ডক্টর আবেগ? শায়ানের কথা শুনে মৃদু হাসল আবেগ। তবে এ বিষয়টা নিয়ে বিগত কয়েকদিন ধরে চিন্তা করছিল সে। মাকে আর বড় ভাইকে অন্তত একবার সবটা জানানো উচিত। উপমাকে একবার বিয়ে করে এখানে আনতে পারলে তার যাবতীয় পড়াশোনা সহ সকল কিছুর দায়িত্ব সে শান্ত মনে পূর্ণ করতে পারবে। না হলে উপমাকে হারিয়ে ফেলার ভয় কোথাও না কোথাও থেকেই যাবে। তাই খুব শীঘ্রই ঈশিতা বেগমকে উপমার ব্যাপারে জানানোর সিদ্ধান্ত নেয় আবেগ। যথারীতি দিনক্ষণ পেয়ার হয়। দেখতে দেখতে শায়ান আর উষানির বিয়ের দিন চলে আসে। আজ তেমন একটা ক্রিটিক্যাল কেস না থাকার সন্ধ্যার পরপরই শায়ানের বাড়ির দিকে রওনা দেয় আবেগ। এমনিতেই গতকাল হলুদ রাতে প্রেজেন্টের জন্য অনুষ্ঠানে জয়েন করতে পারেনি, যার ফলস্বরূপ আজকে আগেই যেতে হচ্ছে তাকে। হসপিটাল থেকে বেরিয়ে মিনিট 40 পার হতেই শায়ানের বাড়িতে পৌঁছে যায় আবেগ। পুরো বাড়ি সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করা। ভিতরে মানুষের ভিড় ঠাট্টা ঠেলে শায়ানের রুমে প্রবেশ করে আবেগ এবং সেখানে শায়ানের সাথে দেখা করে নিজেও রেডি হয়ে নেয়। ঘণ্টাখানেক বাদেই শায়ান এবং উষানির বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। হসপিটালের অনেকেই এসেছে উষানি আর শায়ানের বিয়েতে। সব আয়োজন শেষ হতে হতে প্রায় রাত 2টো বেজে যায়। ঢাকা শহরে খোলা রাস্তা তখনও আলোকিত। শায়ানের বাসা থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই ফোনে তার নিজস্ব রিংটোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই আবেগ খেয়াল করে ঈশিতা বেগম নম্বর থেকে মোট 5টা মিস কল এসেছে। হয়তো ভিতরে থাকা আওয়াজের কারণে শুনতে পাননি, কিন্তু কল ব্যাক করতে গিয়ে ঘটে আরেক বিপত্তি। ফোনে চার্জ ডেডলাইন ক্রস করে ফেলেছে। রিং হতে হতে মাঝপথে বন্ধ হয়ে যায় আবেগের ফোন। ফলস্বরূপ ফের ঈশিতা বেগমকে কলও করা হয় না তার। পার্কিং এরিয়া থেকে গাড়ি ঘুরিয়ে নিজ বাসার দিকে রওনা দেয় সে। দাঁড়াও আবেগ। ঘরে ঢুকে নিজের রুমের দিকে ক্লান্ত শরীরে সবেমাত্র পা বাড়িয়েছিল আবেগ। মিস্টার আহিলের কণ্ঠস্বর শুনতে পেয়ে না চাইতেও থমকে দাঁড়ায় সে। তোমার ফোন কোথায়? তোমার ফোনে আমি কতবার কল দিয়েছি জানো? জরুরি কোনো কথা কিংবা কাজে তোমাকে পাওয়া যায় না। ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। বলুন কি করবেন মিস্টার আহিল শাহরিয়ার? স্বাভাবিক কণ্ঠেই প্রত্যুত্তরে বলে উঠে আবেগ। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে তোমার জন্য মেয়ে দেখতে চাচ্ছি, আর সেখানেই বিয়ের ডেট ফিক্সড করে আসব। আমার বন্ধুর মেয়ে আনিশা ইউকে থেকে এবার বিডিতে ফিরছে। ওর আসলেই আমি তোমাদের দুজনের বিয়েটা সেরে ফেলতে চাই। সো মেন্টালি প্রিপেয়ার্ড হও। আহিল সাহেবের কথা কর্ণপাত হতে চোয়াল শক্ত হয়ে আসে আবেগের। কোনো সাজেশন নেই, জিজ্ঞাসাবাদ নেই, ডিরেক্ট বিয়ে। এ কোনো মানেই হয় না। চাপার এক মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি সব কি বলছেন মিস্টার আহিল? কিসের বিয়ে? বলা নেই, কওয়া নেই, বললে কোনো সম্পর্ক হয়ে যায় নাকি? আর সবচেয়ে বড় কথা, আমি কখনোই আনিশাকে বিয়ে করতে পারবো না, কেননা আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আবেগ এমন কথায় ভ্রু কুঁচকে নেন মিস্টার আহিল শাহরিয়ার। অতবার মুখশ্রীতে গম্ভীর ভাব এনে বলে ওঠেন,
আবেগ, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তোমার সাহস হয় কি করে এ কথা উচ্চারণ করার? নিশ্চয়ই তোমার এই টিপস প্রফেশনের মতো তোমার ভালোবাসাও চিপস হবে। আর আমি একবার যা বলেছি তাই হবে। শুনে রেখো, এ বাড়িতে আমার কথাই চলবে। অনেকবার বেড়েছো তুমি, যা বলেছি তাই করো। তুমিও যাবে আমাদের সাথে আগামী সপ্তাহে, অ্যান্ড দ্যাট ফাইনাল। তাহলে আপনিও শুনে রাখুন মিস্টার রাহিল, আমি উপমাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। কোনো কিছুর বিনিময়ে আমি তাকে হারাতে পারবো না। তাহলে বেরিয়ে যাও এ বাড়ি থেকে। এ বাড়িতে কোনো জায়গা নেই তোমার। শেষোক্ত কথাটি সময়ে ড্রয়িং রুমে উপস্থিত হন ঈশিতা বেগম। আইল সাহেবের কথা শুনে বেশ বড়সড় ধাক্কা খান তিনি। কি বলছে এসব তার স্বামী? আর আবেগকেই বা কেন বেরিয়ে যেতে বলছে? কি যা তা বলছেন আপনি? আবেগ বেরিয়ে যাবে কেন? কি করেছি ও? আর এত রাতেই বা ছেলেটা কোথায় যাবে? কি করেছে সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো। সে কিনা আনিশাকে বিয়ে করবে না, কোনো এক রাস্তার চিপ মেয়েকে ভালোবেসে ফেলেছে। আইল সাহেবের কথা শুনে চুপ হয়ে যান ঈশিতা বেগম। অবিশ্বাস্য চোখে একবার আবেগের দিকে তাকান তিনি। তার আবেগ কাউকে ভালোবাসে? ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। বলে ঈশিতা বেগমের দিকে এগিয়ে যায় আবেগ। অতঃপর ঈশিতা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু গলায় বলে ওঠে, আই এম সরি মা, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি এটা ভেবো না। আমি আবার শীঘ্রই ফিরে আসবো আমার ভালোবাসাকে নিয়ে। আর ততদিন পর্যন্ত আমি তোমার থেকে দূরেই থাকবো, কারণ মিস্টার রাহিল এবার আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আমি সব সহ্য করলেও এটা সহ্য করতে পারবো না। ঈশিতা বেগমের চোখের কোণে জল জমে, তা উপড়ে পড়তেও শুরু করেছে ইতিমধ্যে। তবে তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না স্বামী আইল সাহেবের সামনে। আবেগের চোখের কোণেও জল জমেছে, তবে সেটা কারো দৃষ্টিগোচর হলো না। সে ধীর পায়ে রুম থেকে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। আবেগের মায়ের এবং বড় ভাবির আহত দৃষ্টিও আটকাতে পারল না আবেগকে। সে চুপচাপ বেরিয়ে পড়ে বাসা থেকে। আবেগ বেরিয়ে যেতে আহিল সাহেবের দিকে শান্ত দৃষ্টিতে তাকান ঈশিতা বেগম। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি, এই বাড়ি থেকে একটা প্রাণ চলে গেল শুধুমাত্র আপনার এই দাম্ভিকতার কারণে। আর আপনার এই দাম্ভিকতার পতন হিসেবে একদিন এই প্রাণহীন বাড়িতে শুধু আপনার একাই থাকতে হবে। সেদিন আপনি আপনার আপনজনদের পাওয়ার জন্য আকুল হয়ে উঠবেন, কিন্তু কাছে পাবেন না। বলে নিজের রুমের দিকে কান্না করতে করতে চলে যান ঈশিতা বেগম। রাত বাজে প্রায় 4:30, আর একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করবে। ক্লান্ত শরীর নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে গুটি গুটি পায়ে প্রবেশ করলো আবেগ। লাইট অন করতে চারপাশ ঝকঝকে পরিষ্কার ও আলোকিত হয়ে ওঠে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল এখানে আর আসা হয়নি আবেগের। অবসর সময়ে হাত খরচের টাকা সেভিং করে শখের বসে ফ্ল্যাটটা কিনেছিল আবেগ। অবশ্যই এটা সম্পর্কে তার বাবা মা ঈশিতা বেগম এবং বড় ভাই জানে, শুধু জানেন না আহিল সাহেব। আসলে তাকে কখনো জানানোর ইচ্ছে জাগেনি আবেগ। কোনো মতে দরজা আটকে দিয়ে এগিয়ে গিয়ে বেডরুমে প্রবেশ করে সে। অতঃপর শরীরে ক্লান্তি আর ঘুমে কোনোটাই সায় দেয় না তার। শরীর বিছানায় এলিয়ে দিতেই চোখে নেমে আসে রাজ্যের ঘুম। সকাল 8:30টার মতো বাজছে, তখন ওই অ্যালার্ম তার যথারীতি সময় বেজে ওঠে। আবেগের ঘুমও তার সাথে হালকা হয়ে আছে। তাছাড়া বাইরে থেকে আসা সূর্যের আলোটা চোখে পড়ার ফলস্বরূপ চোখ পিট পিট করে তাকিয়ে বিছানা থেকে উঠে পড়ে সে। আড়মোড়া দিয়ে উঠে ফ্রেশ হয়ে হসপিটালের জন্য একেবারে রেডি হয়ে নেয় আবেগ। যদিও মাথাটা অবশ্য এখনো ঝিমঝিম করছে। শাহরিয়ার ভিলা থেকে বেরিয়ে এসেছে আজ 3 দিন পার হলো আবেগের। এর মাঝে অবশ্য মায়ের সাথে প্রতিদিনই কথা হয় তার। তবে আহিল সাহেবের এমন রূঢ় আচরণ প্রত্যাশা করেননি আবেগ। আজ রাতে বাড়ি ফেরার পথে হসপিটালের বাইরেই আহিল সাহেবের সাথে দেখা হয় আবেগের। আবেগকে হসপিটাল থেকে বের হতে দেখে আহিল সাহেবও গাড়ি থেকে বের হয়ে আসেন। হুট করে এই অসময় হসপিটালের সামনে আহিল সাহেবকে দেখে কিছুটা ভড়কে যায় আবেগ। তবে মুখে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পিছন থেকে আহিল সাহেব বলে ওঠেন, আবেগ। অনিচ্ছা থাকা সত্ত্বেও থমকে দাঁড়ায় আবেগ। মনে মনে ভাবতে থাকে ঠিক কি কারণে আহিল সাহেব এখানে এসেছেন। তৎক্ষণাৎ আহিল সাহেব এগিয়ে গিয়ে আবেগের সামনে দাঁড়ান। বাড়ি চলো আবেগ। আহিল সাহেবের কথায় খানিকটা ভ্রুকুচকে নেয় আবেগ। তার কথা বলার ভাবমূর্তি ঠিক কি বোঝাতে চাইছেন বুঝতে পারে না আবেগ। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আহিল সাহেব স্বাভাবিক কণ্ঠে বলে ওঠেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে বাড়ি চলো আবেগ। অনেক হয়েছে তোমার মন মতো চলা। যখন যা মনে আসছে তখন তাই করছো। কি পেয়েছোটা কি আমাকে? এখন থেকে এসব চলবে না। তুমি আমার কথা অনুযায়ী চলবে। তোমার জন্য দিনকে দিন আমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে, যা আমি মোটেও সহ্য করবো না।
আবেগ ভেবেছিল আহিল সাহেব হয়তো তাকে বুঝবেন এবং সবটা মেনে নেবেন, কিন্তু এখানে তো ঘটল তার উল্টোটা। শুধুমাত্র যশ খ্যাতির পিছনে ছুটতে গিয়েই তিনি এখানে এসেছেন। নিজের সন্তানের ভাবনার কোনো মূল্যই নেই তার কাছে। কথাটা নিজের আত্মসম্মানে লাগলো আবেগের, তাই মুখের ভাবভঙ্গি যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল, শুধু শুধু এসব কথা বলে টাইম নষ্ট করা কোনো মানে হয় না মিস্টার আহিল শাহরিয়ার। আপনি খুব ভালো করেই জানেন আপনার এই রেপুটেশনের কথা ভেবে আমি বাড়ি থেকে বেরিয়ে আসিনি। যতদিন পর্যন্ত আপনি আমার ভালোবাসাকে না মেনে নেবেন ততদিন এইভাবেই চলতে থাকবে। আর হ্যাঁ, আপনার জন্য একটা গুড নিউজ আছে মিস্টার আহিল শাহরিয়ার। আমি খুব শীঘ্রই যাচ্ছি আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে, অ্যান্ড আপনার চোখের সামনেই আমি উপমাকে বিয়ে করব। সি ইউ সুন। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আবেগ। বড় বড় পায়ে পার্কিং এরিয়া থেকে গাড়ি ইউটার্ন নিয়ে চলে যায় নিজ গন্তব্যে। অন্যদিকে আহিল সাহেবের শরীর রাগে গজগজ করছে। ছেলেটার দিন দিন সাহস বেড়েই চলেছে। কি করে পারলো তার কথার অবাধ্য হতে? এই ক্ষোভে তিনিও আর দাঁড়িয়ে থাকেন না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন হসপিটাল এরিয়া থেকে। বাসায় ফিরে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয় আবেগ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে হঠাৎ কলিং বেলের আওয়াজ কানে যায় তার। রুম থেকে বেরিয়ে দরজা খুলতেই খেয়াল করে একটা অল্প বয়সী ছেলে একটা ব্যাগে গ্রোসারি আইটেম নিয়ে দাঁড়িয়েছে। তখনই মনে পড়ে সে তো এসব অর্ডার করেছিল। অতঃপর বিল পেমেন্ট করে সেগুলো নিয়ে সোজা কিচেনে এগিয়ে যায় আবেগ। প্রয়োজনীয় সরঞ্জাম বের করে রাতের জন্য বেশ কিছু খাবার বানিয়ে খেয়ে নেয় সে। এভাবে কেটে যায় অনেকটা সময়। রাত বাজে 1টা। রুমে এসে কাবার থেকে তার ব্যবহৃত কাপড় আর কয়েকটা ফাইল বের করে সুন্দর করে লাগেজে পার্কিং করে নেয় আবেগ। আগামী 2 দিন হসপিটালের সেমিনারে আয়োজন করায় 2 দিনের বিশ্রাম পেয়েছে আবেগ। অবশ্য হসপিটালে আরো বেশ কিছু হার্ট সার্জন আর কার্ডিওলজিস্ট থাকায় ভোগান্তি পোহাতে হয়নি তাকে। এই 2 দিনে যা করার করতে হবে, তাই দেরি না করে বিকেলে একটা টিকিট বুকিং দেয় আবেগ। সকালে আলো ফুটার পরপরই কিছু ফাইলপত্র চেক আপ করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে আবেগ। দীর্ঘদিন পর প্রেয়সীকে দেখতে যা পাওয়ার, তাকে ছুঁয়ে দেওয়ার বাসনা ফের পূর্ণ হয়ে ভাবতেই খুশি লাগে তার। অতঃপর দেখতে দেখতে 4.5 ঘন্টা জার্নি শেষে প্রায় দুপুরের দিকে আবেগ পৌঁছে যায় সিলেটের নগরীতে। সেখানে থেকে পিকআপ ভ্যানের মধ্যে বোচকা নিয়ে নিজেও উঠে পড়ে সে। এখান থেকে ত্রিমণিতে পৌঁছাতে 1.25 ঘন্টা কিংবা 1 ঘন্টা লেগে যাবে। তাই চুপচাপ আশেপাশে প্রকৃতি আর সতেজতা উপভোগ করতে করতেই গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। সূর্য তখন মাথার উপর তীর্যকভাবে তার রোশনি নির্গত করছে। গাড়ি এসে থামলো ত্রিমোহিনী গ্রামের প্রবেশ পথে। তবে এখান থেকে বেশি দূর রাস্তা চেনে না আবেগ। ক্যাম্পে আর একটু জায়গাতেই আসা যাওয়া তার। মালপত্র নিয়ে সেখান থেকে এগিয়ে সামনের দিকে কিছুটা হাঁটা শুরু করে সে। উপমার কাছে থেকে যতদূর শুনেছিলাম সে চেয়ারম্যান বাড়ির মেয়ে, তবে চেয়ারম্যান বাড়িটি ঠিক কোন দিকে সেটা তার অজানা। এসব ভাবতে ভাবতেই অদূর থেকে হেঁটে আসা 2 জন মধ্যবয়স্ক লোকের উপর চোখ পড়ে আবেগের। তাদের কাছে জিজ্ঞেস করার এগিয়ে যেতেই লোক দুটো কপাল কুঁচকে থমকে দাঁড়ায়। এখন চেয়ারম্যান ইফতেখার সাহেবের বাড়ি কোথায় বলতে পারবেন? আবেগের প্রশ্নোক্ত কথাটি শুনে লোক দুটো অদ্ভুত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। সে দৃষ্টিতে কিছুটা ভীতি লুকিয়ে আছে। তারা দুজনে আবেগের প্রশ্নের উত্তর তো দিলই না, বরং কিছু না শোনার ভান করে আবেগকে পাশ কাটিয়ে চলে যায়। লোক দুটোর এহেন কাণ্ডে হতবাক আবেগ। এভাবে তাকে দেখেও না দেখার ভান করার কি আছে, মানে কি? সে কি গুরুতর কোনো বিষয়ে রহস্য উদ্ঘাটন করছে নাকি যে লোক দুটো এমন অদ্ভুত ব্যবহার করলো? এসব চিন্তা নিয়ে আবেগ ফের চলতে শুরু করে। পথিমধ্যে আরো 3 জনকে একই প্রশ্ন করে সে একই ব্যবহার পেয়েছে। গ্রামবাসীর এমন অদ্ভুত আচরণ তাকে ভাবিয়ে তুলেছে বেশ। কারে খুঁজতেছেন আপনি? পিছন থেকে হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে পিলে চমকে ওঠে আবেগ। তড়িৎগতিতে পিছনে তাকাতেই একজন বয়স্ক বৃদ্ধ নারীকে চোখে পড়ে তার। আসলে এখানে চেয়ারম্যান ইফতেখার সাহেবের বাড়িটা খুঁজে পাচ্ছি না, তার সাথে আমার একটু জরুরি দরকার ছিল। কথাটি শুনে বাদবাকি মানুষের মতো মহিলাটিও যে অবাক হয়েছে তা বুঝতে বাকি থাকে না আবেগের। তবে সবার ব্যবহারে ব্যতিক্রম ঘটিয়ে মিনিট কয়েক পরেই মহিলাটি বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে বাজান, আমার পেছনে আইসো, আমি তোমার নিয়ে যাবো চেয়ারম্যানের বাড়ি। এ কথাটি শুনে আবেগ খুশিতে আপ্লুত হয়ে বৃদ্ধ মহিলাটির পিছু নিল। হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি পথ চলে এসেছে তারা। এ জায়গায় গ্রামের সামনে জায়গা থেকে বেশ শুনশানও বটে। আধভাঙা প্রাচীর তোলা একটি জায়গার সামনেই এসে বৃদ্ধ মহিলা থমকে যায়। এই লাও চেয়ারম্যানের বাড়ির চৌকাঠ। মহিলাটির কথা বিলম্ব করে না আবেগ।
মাথা তুলে দ্রুত ভিতরের দিকে পা বাড়াতে গিয়ে থেমে যায় সে। কোথায় নিয়ে এসেছে মহিলাটি তাকে? এটা তো কোনো দিক দিয়ে চেয়ারম্যান বাড়ির মতো লাগছে না। এ তো আজ তো একটা পোড়া বাড়ি, যার বিভিন্ন ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আসে আশপাশ জুড়ে। এগে আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? এখানে তো কোনো মানুষই নেই। আবেগের কথার প্রত্যুত্তরে মহিলাটি কিছু বলতে যাবে, তার পূর্বে পিছন থেকে বাচ্চা কণ্ঠস্বর ভেসে আসে। ছিল, এখানেও মানুষ ছিল, হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ ছিল, কিন্তু কিছু খারাপ মানুষের জন্য সেই মানুষটাও নিঃশেষ হইয়া গেল এই ধ্বংসস্তূপের মতো। আবেগ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটার দিকে। মেয়েটার চুল, পোশাক আশাক উস্কো খুস্কো। এটা চেয়ারম্যানের বাড়ি হতে পারে না। উপমা সে কোথায়? তার ভাষ্য মতে তো এখানেই তার বসবাস। মেয়েটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে আবেগ। মেয়েটি আহত দৃষ্টিতে একবার পোড়া বাড়িটির দিকে একবার তাকিয়ে নেয়, অতঃপর কিছুটা ভিতরের দিকে যে বলে ওঠে, হ্যাঁ, ঠিকই কইছেন আপনি, এখানেই ছিল উপমা বুবুর বসবাস। কিন্তু মানুষটা যে আমারে রাখা ওই দূর আকাশের বাসিন্দা হইতে চইলা যাইব তা কে জানতো? মেয়েটার কথা কর্ণগোচর হতে পিলে চমকে ওঠে আবেগ। কি সব হাবিজাবি বকছে সে? এই মেয়ে, কি সব বলছো তুমি? উপমা কোথায় গিয়েছে? উপমার পরিবার কোথায়? তার কি এই জায়গা ছেড়ে চলে গিয়েছে? প্রত্যুত্তরে কিছু বলল না মেয়েটি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে পাশ দিয়ে বৃদ্ধ মহিলাটিকে কাটকাট গলায় বলে ওঠেন, ঠিক কইতাছে পূর্ণা, এই মাইয়াই হইল উপমার বইন। আর উপমা সে তো বহুদিন আগেই পরপারে চইলা গেছে। মা মরা মাইয়াটা সংসার হালের জন্য কম করে না, তারপরও কেন যে ক্ষমতার লোভে আইসা বাপের মাইয়াটার এত বড় ক্ষতি করলো। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো আবেগের। শরীর ক্রমশ আশার হয়ে আসতে শুরু করলো তার। চোখ দুটো মুহূর্তে কেমন যেন ঝাপসা হয়ে ওঠে। আচ্ছা, কিছুদিন আগেও তো সব ঠিকঠাক ছিল, মাঝখানে কি এমন হয়ে গেল যে তার প্রেয়সী আজ তার থেকে অনেক দূরে? পূর্ণাকে মলিন গলায় জিজ্ঞেস করতে কাঁদো কাঁদো কণ্ঠে সবটা বলে ওঠে পূর্ণা। ইফতেখার সাহেবের এমন নির্মমতা আর নিষ্ঠুরতার কথা শুনতেই গায়ে কাড়া দিয়ে ওঠে আবেগের। কিছুটা বিরতি নিয়ে আবেগের উদ্দেশ্যে পূর্ণা ফের বলে ওঠে, সেদিন যখন বোমা ফাটল তখন চারপাশ অন্ধকার হইয়া গেল, বাড়ির কয়েকটা অংশ ছিটাইয়া পড়ল আশেপাশে। জানেন, আমি বুবু বুবু বইলা অনেকবার চিল্লাইয়াছি, ডাকছি, কিন্তু বুবু শুনে নাই। সেখান থেকে ওইটা আইসা আমারে জড়িয়া ধরে নাই। কেন বললো বুবু এমন? এটুকু বলেই থামে আবেগ। তার অশ্রু আর উত্তপ্ত শ্বাসে মোটা ফ্রেমের চশমাটা ঝাপসা হয়ে উঠেছে বেশ। অবন্তীর চোখের কোণে কিছুটা পানি জমেছে। আবেগ থামতেই অবন্তী ধরা গলায় বলে ওঠে, কিন্তু ইফতিখার সাহেব, তার কিছু হয়নি যে তার আপন মেয়ের সাথে এমন করলো? অবন্তীর কথায় ব্যস্ত জগতে ফিরে আসে আবেগ। দ্রুত চশমাটা ঠিক করে নিয়ে চোখের পানিটুকু মুছে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, হয়েছে তো। পূর্ণার ভাষ্য মতে সেদিন সেই ঘটনার পর মুহূর্তেই নাকি ইফতেখার সাহেব আরো পৈশাচিক হয়ে উঠেছিলেন। উপমার পর নাকি তিনি অফিসার রামান সহ পূর্ণার উপরও ক্রোধের অনলে পুরো আক্রমণ করতে চেয়েছিলেন, যার ফলস্বরূপ অফিসার রামান ইফতেখার সাহেবকে সেখানে এনকাউন্টার করতে বাধ্য হন আর বাদবাকি সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। তবে হ্যাঁ, আই এম প্রাউড অফ মাই উপমা। নিজের মায়ের খুনিকে উপযুক্ত শাস্তি দিতে সে পেরেছিল। এটা একবারও নিজের জন্য, আমার জন্য ভাবেনি। মৃত্যু নিশ্চিত ছিল জেনেও বোনের জন্য পিছপা হয়নি। অবশ্য মেয়েটা আগে থেকেই বোধহয় এসবের আঁচ করতে পেরেছিল, তাই তো তার ডায়েরির পাতা জুড়ে শুধুই আমি ছিলাম। খুব ইচ্ছে করছিল উপমাকে যদি একবারের জন্য ছুঁয়ে দিতে পারতাম, বলতে পারতাম তাকে তাকে কতটা ভালোবাসি। অবাক হয় অবন্তী। ডায়েরি মানে? উপমা তো সেখানেই মারা গিয়েছিল, তাহলে ডায়েরিটা আসলো কোত্থেকে? ডায়েরিতে আমি পাইনি, পূর্ণা আমাকে এনে দিয়েছিল। সেটাও ছিল ওই বাড়িটার মতো হাত পড়া। কোনো কোনো পৃষ্ঠা অর্ধেক পড়ে গিয়েছে, আবার কোনোটা পুরোটাই। আমি শুধু শেষের কয়েক হাত পড়া পাতাই পেয়েছিলাম, যেখানে গুটি গুটি ওক করে লেখা ছিল, জানেন ডাক্তার মশাই, এই দুনিয়াটা খুবই অদ্ভুত। কেউ ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে, আবার কেউ সবটা পাইয়াও অবহেলা করে।
তবে আমি পাইছি, যতটুকু পাইছি, যা পাইছি ওইটুকু নিয়ে এক যুগ কাটাই দেওয়া সম্ভব। তাই কিছু মহাজনরা বলে সুখ নাকি ক্ষণিকের বস্তু, জীবনে আয়সাটা কিছুক্ষণ পরেই নাকি কর্পূরের মতো মিলাইয়া যায়। আমার সাথেও কি তাই হইল বুঝি? আপনি আমার জীবনে আসলেন, প্রেম হইল, ভালোবাসা হইল, কিন্তু আপনারে আমার পাওন হইল না। জানেন আমাদের গল্পটা কেমন? একদম পরিণীতার মতন। পরিণীতা গল্পের পরিণীতা যেমন ভালোবাইসাও তার বাবাই তারে পায় নাই, তেমনিও আমি আপনারে পেলাম না। তবে আফসোস নাই, আমি না হয় অনুভবেই আপনার পাশে থাকবো। জানি এই লেখাগুলো হয়তো কোনো দিনও আপনার কাছে পৌঁছাবার নয়, তবুও বলবো ভালোবাসি ডাক্তার মশাই। এরপর সেখানে 2 দিন থেকে ঠিক করলাম পূর্ণাকে আমার সাথে ঢাকায় নিয়ে আসবো, ওকে বড় করব, পড়াশোনা করাবো, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে শেখাবো। তারপর সে চাইলে তাকে একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেব। হলো তাই। সময় পেরোতে লাগলো, পূর্ণও কিশোরী থেকে ম্যাচিওর্ড হয়ে গেল। আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি বোমা, আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। অবন্তীর চিবুক বেরিয়ে এবার সত্যি জল গড়িয়ে পড়ল। আবেগ শূন্য দৃষ্টিতে তাকে আর সামনের বহিমিয়ান নদীর দিকে। মুখশ্রীতে তার উন্মাদনা, একজন ব্যর্থ প্রেমিকের উন্মাদনা। অবন্তী দ্রুত চোখ মুছে নিল, অতঃপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিজ্ঞেস করে ওঠে, দ্বিতীয়বার কারো প্রেমে পড়তে মন চায়নি? একটা মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় নাকি? অবন্তীর প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আবেগ। এটা ঘোর অন্যায়। তুমি যদি কারো ভালোবাসা একবার উন্মাদ হয়ে যেতে পারো, তাহলে জগতের এসব বানোয়াট নিয়ম কানুন তোমায় ছুঁতে পারবে না। আমিও আমার মায়াবিনীর ভালোবাসায় উন্মাদ, তাই তো কিছু লাগে না আমার আর। আর স্মৃতি নিয়ে মানুষ বড় জোর 1 যুগ পার করতে পারবে, কিন্তু অনুভব, একটা মানুষকে অনুভব করে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে। এই অনুভব শেষ হওয়ার না, কখনোই না। আমিও যে আমার মায়াবিনীর অনুভবে আসক্ত, যাকে অনুভব করা যায়, ভালোবাসা যায়, কিন্তু ছোঁয়া যায় না। ঠিক যেমন মায়াবন বিহারিণী। ভালোবাসি মায়াবিনী, ভালোবাসি। বলেই বসে থেকে উঠে পড়ে আবেগ। সূর্য তো আস্তমিত, সূর্যের লালিমার আভায় লাল বর্ণ ধারণ করেছে প্রকৃতি। সন্ধে হয়েছে, পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে, তুমিও ফিরে যাও। বলেই মুচকি এসে ফিরতি পথে পা বাড়ায় আবেগ। আজ আবারও পুরনো দিনের কথা স্মৃতিচারণ করে মনটা বেশ হালকা হয়েছে। সাথে করে তার মায়াবিহীনির হাস্যোজ্জ্বল মুখশ্রীও মনে পড়েছে তার। চঞ্চল মায়াবতী অবন্তীও টলমল পায়ে উঠে দাঁড়ায়। আবেগের অবয়ব অনেকটা দূরে চলে গিয়েছে। সাইড ব্যাগে থাকা রেকর্ডারটা হাতে নিয়ে সেটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। তার হাত কাঁপছে, এতক্ষণ বলা আবেগের সব কথাই এখানে রেকর্ড হয়েছে। স্টোরি কভার করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল সে। কিছু না ভেবে চোখ বন্ধ করে রেকর্ডারটা ছুঁড়ে ফেলে মারে বোহেমিয়ান স্রোতে। সেকেন্ড কয়েকের মধ্যেই সেটি তলিয়ে যায় অথই জলের গভীরে। তার পুরো শরীর কাঁপছে। সে খুব ভালো করে জানে এটা কভার না করলে তার চাকরি আরো 1 ধাপ রিস্কে চলে যাবে, তবুও চায় না সে এটা কেউ জানুক। কিছু গল্প একান্তই নিজের থাক, কেউ না জানুক সেইগুলো, কেউ না। গল্পগুলো শুধু অনুভব করা হোক হৃদয় নিড়ে, ঠিক এই মায়াবন বিহারিণীর মতো। সীমাহীন খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই বিড়বিড় করে বলে ওঠে অবন্তী, সবার জীবনে পূর্ণতা প্রাপ্তি থাকে না। কিছু কিছু মানুষের জীবনে পরিস্থিতি, প্রেক্ষাপট, বিয়োগ যন্ত্রণাও রেখে যায়। সেগুলো কাটিয়ে কেউ কেউ এগিয়ে যায় সামনের দিকে, আর কেউ কেউ সেগুলো আঁকড়ে ধরেই বেঁচে থাকে চিরকাল। ভালোবাসাগুলো হারিয়ে যায় না কখনো সম্পূর্ণরূপে, হয়তো কখনো বা আড়ালে লুকিয়ে যায়। ভালোবাসা তো হলো উপলব্ধি, অনুভূতি। এসব অনুভূতি করতে হয়, উপলব্ধি করতে হয়। অমর হয়ে থাকুক ভালোবাসা অনুভবের আড়ালে।